বাচ্চা লোক আসসালামু আলাইকুম। আমরা আজকে প্রিজমে আলোর বিচ্ছুরণ পড়ব। আলোর বিচ্ছুরণের কিছু ছোটখাটো টপিক আছে, সেই টপিকগুলো কমপ্লিট করার পরে আমরা একটু সামনে আগাবো। গলীয় তলে আলোর প্রতিসরণ রিলেটেড কিছু কনসেপশন নিয়ে আমরা কথা বলবো। তার আগে আমি একটু প্রিজমের সেট আপটা এঁকে নিচ্ছি। তো তোমরাও চাইলে প্রিজমের সেট আপটা এঁকে নিতে পারো। সবুজ, এরপরে হচ্ছে আসমানি তো গেল। সো উপরে যাবে হচ্ছে হলুদ। তো এই হচ্ছে হলুদ। আসসালামু আলাইকুম প্রিয় বাচ্চা লোক, সবাইকে ওয়েলকাম করছি আমাদের আজকের ক্লাসে। আমরা ছবিটা এখন সাউন্ড নাই। হ্যালো হ্যালো, মাইক টেস্টিং। এখন তো সাউন্ড আছে, এখন তো সাউন্ড আছে। আরে ভাই, তোমার তো 5টা কালার দিয়ে আঁকা লাগবে না। তুমি খালি মনে রাখো যে লাল রঙের আলো থাকবে সবার উপরে এবং বেগুনি রঙের আলো থাকবে সবার নিচে। ঠিক আছে? আচ্ছা, স্যার এবং বাচ্চা লোক, সবাইকে একটু শুরু থেকে একটু দু একটা কথাবার্তা বলে আসি। সবাই একটু খেয়াল করেন, কেউ যদি ছবিটা আঁকতে না পারেন প্রবলেম নাই, আমরা ছবিটা আঁকার জন্য আবারও হচ্ছে সময় নিব। আচ্ছা, সো আমাদের আজকে জ্যামিতিক আলোক বিজ্ঞানের হচ্ছে লেকচার নাম্বার 7। সো এই লেকচার নাম্বার 7-এ আমরা হচ্ছে প্রিজমে আলোর বিচ্ছুরণ নিয়ে কথাবার্তা বলবো। এইটা মোটামুটি একটু শর্ট টপিক, ছোট টপিক। এইটা আমরা চেষ্টা করব 45 মিনিটস 50 মিনিটসের ভিতরে শেষ করে ফেলার জন্য। এবং এর পরে আমাদের যেই টপিকটা আছে, এইটা বেসিক্যালি আমাদের এই জ্যামিতিক আলোক বিজ্ঞান চ্যাপ্টারের ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক। ইটস লাইক ফাটাফাটি ইম্পর্টেন্ট FFI টপিক। প্র্যাকটিস বুক দেওয়া হয়েছে, প্র্যাকটিস বুক তোমরা অ্যাপে চেক করো। প্র্যাকটিস বুক ঠিকঠাক মতো আপলোড হয়ে যাওয়ার কথা, যদি নাও হয় তাও হয়ে যাবে। প্র্যাকটিস বুক রেডি হয়েছে। ইভেন তুমি চাইলে আমি প্র্যাকটিস বুকটা ক্লাসের শেষে তোমাকে দেখায়ও দিতে পারি। আচ্ছা, সো হ্যাঁ, লক্ষ্য GPA 5 কি? সাউন্ড নাই? সাউন্ড আছে? তোর ডিভাইসে সমস্যা সিয়াম খান, তোর ডিভাইসে সমস্যা। আচ্ছা, ফার্মাটের নীতি নিয়ে আমরা আসলে খুব বেশি কথাবার্তা বলি নাই। ফার্মাটের নীতি বেসিক্যালি হচ্ছে আলোর প্রতিফলন আর প্রতিসরণের দুইটা নিয়ম বুঝায়। তো যেহেতু কাঠখোট্টা থিওরি, তো ওইটার দিকে আমরা এখনো যাই নাই। আচ্ছা, আহ না, শুধুমাত্র ইঞ্জিনিয়ারিং কোর্স 19,000 টাকা দেখানোর কোনো কথা নাই। তো আমি একটু শুরুতে, আরে ভাই আমি আর একটু জোরে কথা বললে তো মানে কোনো মাইক্রোফোনেরই দরকার হবে না, তুই একদম ডিরেক্ট আমার কথা শুনতে পারবি যে আরে জিমি ভাই কোনো মাইকের দরকার নাই, আমরা ডিরেক্ট আপনার কথা শুনে ফেলতেছি, এরকম একটা ব্যাপার হবে। তো আশা করি দেখতে পাচ্ছেন। তো এই হচ্ছে আমাদের আহ লক্ষ্য GPA 5 এবং অ্যাডমিশনের কম্বো।
ঠিক আছে, লক্ষ্য জিপিএ 5 এবং অ্যাডমিশনের কম্বো হচ্ছে এইটা। এখন কারো যদি মনে হয় যে আমি এই কম্বোটা এখনো ওয়েবসাইটে পাচ্ছি না, যদিও পেয়ে যাওয়ার কথা, বেসিক্যালি এটা গতকালকেই আমাদের সিস্টেমে আপলোড দেওয়া হয়েছে। সো এই জায়গা থেকে 1-2 দিন লাগে পুরো জিনিসটা বাফার করে সবার কাছে পৌঁছায় যাওয়ার জন্য, বাট আজকের মধ্যে পৌঁছায় যাওয়ার কথা। সো যা যা কিছু আপনারা পাবেন এটা আপনারা অ্যাপে গেলেও জানতে পারবেন, ওয়েবসাইটে গেলেও জানতে পারবেন, বা আমাদের যেই কল সেন্টারের নাম্বার আছে 16780 সেইটাতে কল দিলেও আপনারা জানতে পারবেন। ঠিক আছে, আচ্ছা। সো একটু খেয়াল করি আমরা আমরা এখান থেকে যেই যেই জিনিসপত্রগুলা পাবো সেইটা হচ্ছে, 1 মিনিট ছোট্ট বন্ধুরা, দুষ্টুমি করছে বোর্ডটা আমার সাথে। বোর্ডটা যে কেন এরকম দুষ্টুমি করে, বোর্ডটা যে মাঝে মাঝে কেন এরকম দুষ্টুমি করে আমি বুঝে পাই না। যাক, দুষ্টুমি ছাড়ছে ওর। তো ফার্স্ট অফ অল আমরা হচ্ছে এইচএসসি 25-এর লক্ষ্য জিপিএ 5 কোর্সের পুরো আর্কাইভটা পেয়ে যাব, যেইটা বেসিক্যালি কমপ্লিটলি এখন রেডি আছে তোমাদের জন্য, যেহেতু এইচএসসি 25-এর লক্ষ্য জিপিএ 5 কোর্স শেষ হয়ে গেছে। সো এখন এইচএসসি 25 হচ্ছে শর্ট সিলেবাসে। সো ওইখান থেকে তুমি হচ্ছে শর্ট সিলেবাসের চ্যাপ্টার গুলা পেয়ে যাবা। দ্যাট মিনস মোর অর লেস 70-80% জিনিসপত্র, ঠিক আছে, তুমি তোমার কোর্সের অনুযায়ী 70-80% চ্যাপ্টারের লক্ষ্য জিপিএ 5 এর কোর্সের ক্লাসগুলা পেয়ে যাবা। আচ্ছা, তো এইটা হচ্ছে তোমরা পাবা হচ্ছে রেকর্ডেড ভার্সন হিসেবে, যেহেতু এইচএসসি 25 এইটা তুমি পাবা হচ্ছে রেকর্ডেড ভার্সন হিসেবে। মেইন আমাদের যেই দুইটা অফারিং, যে দুইটা আমরা লাইভে পাবো, সেটা হচ্ছে এইচএসসি 26-এর রিভিশন লক্ষ্য জিপিএ 5 এবং এইচএসসি 26-এর মডেল টেস্ট। এই দুইটা আমরা পাবো হচ্ছে লাইভ, এক্সামও আমরা লাইভ দিব এবং ক্লাসগুলোও আমরা লাইভ করব। আচ্ছা, এরপরে এই জিনিসটা, এখানে একটা মজার জিনিস আমরা দিচ্ছি, সেইটা হচ্ছে চেকমেট। তো এই চেকমেট ব্যাপারটা যারাই হচ্ছে মেডিকেলে পরীক্ষা দাও, বা মেডিকেল পরীক্ষাটা আমাদের হয় কিন্তু বুয়েটের পরীক্ষা বা ইভেন ঢাকা ভার্সিটির পরীক্ষারও আগে। তো আমাদের এরকম একটা কথা থাকে যে বাবু, তোমার টার্গেট ঢাকা ভার্সিটি হোক, তোমার টার্গেট বুয়েট হোক, তোমার টার্গেট যাই হোক না কেন, তুমি মেডিকেল পরীক্ষাটা অ্যাপিয়ার করো। জাস্ট বিকজ অফ যে পরীক্ষার হলের এনভায়রনমেন্ট কিরকম, কোয়েশ্চেন কিরকম হয়, একটা অচেনা সিচুয়েশনে আমি পরীক্ষা দিলে কিরকম ভাবে পরীক্ষা দিতাম। ধরো একটা স্টুডেন্টের টার্গেট হচ্ছে বুয়েট, সো ও জীবনে প্রথম পরীক্ষা দিতে বসলো বুয়েট অ্যাডমিশন টেস্ট, তাইলে এইটা ওর জন্য একটু ব্যাকফুট সিচুয়েশন। কিন্তু ও এর আগে মনে করো মেডিকেলের পরীক্ষা দিয়ে ফেলছে, বা আরেকটা ইউনিভার্সিটি আছে মিলিটারি ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, সংক্ষেপে আমরা বলি মিস্ট, MIST। সো মিস্টের পরীক্ষাটাও বা MISTর পরীক্ষাটাও বুয়েটের আগে হয়। সো দুই একটা পরীক্ষা, দুই একটা অ্যাডমিশন টেস্ট আমি যদি বুয়েটের আগে দিয়ে আসতে পারি, তাইলে আমার এক্সাম হলের এনভায়রনমেন্ট, কোয়েশ্চেন প্যাটার্ন, নার্ভাসনেস কাটানো, এই জিনিসপত্রগুলো আমার হেল্প হবে। সো এই যে চেকমেট সিরিজটা আছে, এই চেকমেট সিরিজটা কি? এই চেকমেট সিরিজটা হচ্ছে মেডিকেল অ্যাডমিশন টেস্টের কোয়েশ্চেনের অনুরূপ একটা ফুল অ্যান্ড ফাইনাল পেজেড মডেল টেস্ট কোয়েশ্চেন, যেখানে 100টা কোয়েশ্চেন আছে এবং সেই সাথে হচ্ছে ওএমআর শিটও দিয়ে দেওয়া আছে। সো মেডিকেলের পরীক্ষাতে এরকম হয় যে কোয়েশ্চেন দেওয়া থাকে, ওএমআর শিটও দিয়ে দেয় একসাথে। সো তোমরা নিজেরা প্র্যাকটিস করতে পারবা। সো এইটা একটা ইম্পর্টেন্ট ফিচার। আচ্ছা, শিখো বাংলাদেশের ম্যাপ, এই জিনিসটা এইবারই আমরা নতুন বানাইছি। সো যে স্টুডেন্টরাই হচ্ছে বি ইউনিটে পরীক্ষা দিবে, সবাইকে দিতে হবে এরকম না। তো তারা পড়ালেখার কাজে ইউজ করতে পারবে। আর এমনিতেই আমাদের বি ইউনিটের টিম, বা স্পেশালি আমি যদি নাম বলি, রায়হান ভাইকে তোমরা চিনো কিনা, রায়হান এয়ার খান। তো রায়হান ভাই আমাদের বিজিএস টিমের খুবই গুরুত্বপূর্ণ একজন মেম্বার। তো রায়হান ভাই সহ আরো টিম মেম্বাররা সবাই এফোর্ট দিয়েছেন। তো সবাই এফোর্ট দিয়ে একটা চমৎকার ম্যাপ বানিয়েছেন। সো ইট উড বি নাইস টু হ্যাভ। আচ্ছা, শিখো জার্সি, যদিও এই জিনিসটার কি প্রয়োজন আমরা আসলে জানি না, কিন্তু বাচ্চা লোকদের ভাল লাগে যে হ্যাঁ আমার কাছে একটা শিখোর জার্সি আছে। সো হ্যাঁ, আপনারা একটা শিখোর জার্সি পেয়ে যাচ্ছেন। এরপরে আপনারা যেহেতু কম্বো খুঁজতেছেন, দেখেন আমি কিন্তু লক্ষ্য জিপিএ 5 কোর্সের কথা শুধু বলছি এরকম না, আমরা কম্বো খুঁজছি। সো কম্বো মানে হচ্ছে লক্ষ্য জিপিএ 5 প্লাস অ্যাডমিশন। সো দুইটা কোর্স আছে, একটা হচ্ছে প্রি ইঞ্জিনিয়ারিং আর একটা হচ্ছে প্রি মেডিকেল, এবং আরেকটা হচ্ছে মেইন কোর্স ইঞ্জিনিয়ারিং
অ্যাডমিশন কোর্স যেখানে পুরো সিলেবাস আমরা কভার করব, অথবা মেডিকেল অ্যাডমিশন কোর্স যেটা পুরো সিলেবাস আমরা কভার করব। সো এই প্রি ইঞ্জিনিয়ারিং এবং ইঞ্জিনিয়ারিং দুইটা মিলায়েই আপনারা পেয়ে যাচ্ছেন। এরপরে এক্সাম ব্যাচ আছে, যদিও শিখো এইবারই প্রথম মোস্ট প্রবাবলি এক্সাম ব্যাচটা আলাদা করেও পুশ করবে বা আলাদা করে এক্সাম ব্যাচটা ছাড়া হবে। এরপরে অ্যাডমিশনের প্রিন্টেড বুক, এইটা আসলে আপনাদের পাওয়ার অধিকার আছে, অ্যাডমিশনের প্রিন্টেড বুক আপনারা পাবেন, দিয়ে দিব। অ্যাডমিশনের জন্য আলাদা করে একটা চেকমেট পেয়ে যাচ্ছ, দ্যাট মিনস ওই যে বললাম হুবহু কোয়েশ্চেন এবং সলভ করার মতো ওএমআর শিট বা জায়গা। এবং আরো একটা জিনিস পাচ্ছেন যেটা আপনাকে হেল্প করবে, বাট এইটা আপনি আসলে এক্ষুনি পাবেন না, সেটা হচ্ছে এইচএসসি 25-এর ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন কোর্স এবং মেডিকেল অ্যাডমিশন কোর্সের ফুল ক্লাসের রেকর্ডেড ভার্সন। এখন কথা হচ্ছে, তুই আজকে ভর্তি হইলি, তুই আজকে ভর্তি হয়েই বললি ভাই আমাকে এটা দেন নাই কেন, আমি এইচএসসি 25-এর অ্যাডমিশন কোর্সের কোনো আর্কাইভ পাই নাই। আরে বাবা, এইচএসসি 25-এর অ্যাডমিশন কোর্সের আর্কাইভ কোত্থেকে হবে, এগুলো তো এখনো লাইভই হয় নাই। তো যখন হয়ে যাবে তখন আর্কাইভ আকারে আপনি হচ্ছে পেয়ে যাবেন, ঠিক আছে? আচ্ছা, সো এই হচ্ছে আমাদের অফারিংস। এখন একটু পেমেন্টের কথা বলি। আপনারা অ্যাপে বা ওয়েবসাইটে গেলে অনেক ধরনের পেমেন্ট লিখা আছে। তো কোথাও কোথাও আপনারা হয়তো 25,000 টাকায় এইরকম একটা পেমেন্ট দেখতে পারেন, সেইটা আপনাদেরকে পে করতে হবে না। এরপরে বোধহয় একটা ডিসকাউন্ট দেওয়া আছে 19,000 টাকা, সেইটাও আপনাকে পে করতে হবে না। আপনি বেসিক্যালি যেহেতু শিখর অলরেডি এনরোল করা স্টুডেন্ট, আপনাকে পে করতে হবে বেসিক্যালি 12,000 টাকা। যদি সরি, আমি টাকা টুকার কথা ক্লাস বলতে খুব একটা কমফোর্টেবল ফিল করি না, বাট অনেকেই জিজ্ঞেস করেন তাই বলতেছি যে আপনি 12,000 টাকায় ফুল কোর্সে এনরোল করতে পারবেন যদি একটা ইনস্টলমেন্টে দেন। আর আপনি যদি মাল্টিপল ইনস্টলমেন্টে দিতে চান তাইলে প্রথমবার হচ্ছে 6.5K এবং পরের বার হচ্ছে 6.5K, 6,500 6,500 এই দুইটা ইনস্টলমেন্টে দিতে পারেন। তখন আপনার হচ্ছে 6,000 সরি 1,000 টাকা বেশি দেওয়া লাগবে। তো এই হচ্ছে হিসাব। আর জিমি ভাইয়ার তরফ থেকে আপনাদের জন্য একটা ছোট্ট প্রোমো কোড, তো এই প্রোমো কোডটা ব্যবহার করলে ADM25 ADM25, সো এই প্রোমো কোড ব্যবহার করলেই আপনারা বেসিক্যালি বেস্ট পসিবল বা লিস্ট পসিবল প্রাইসে এনরোলমেন্ট করতে পারবেন। তো এই হচ্ছে আমাদের প্রোমো কোড, এই হচ্ছে আমাদের যাবতীয় সকল হিসাব নিকাশ। আপনি অ্যাপ থেকে বা ওয়েবসাইট থেকে ডিরেক্ট কোর্সে এনরোল করতে পারেন, কোনো সমস্যা নেই। এই প্রোমো কোড চালাই দিবেন ADM25। আর যদি মনে হয় ভাই আমি অনেক অ্যানালগ মানুষ, আমি এত কিছু বুঝি না, বাট সেটা হওয়া উচিত না। যেটা আমি ফিল করি যে আমার যারা স্টুডেন্ট, তোমরা যারা আমাদের স্টুডেন্ট, তোমরা আমাদের চাইতে অনেক বেশি টেক স্যাভি, অনেক বেশি টেকনোলজিক্যালি অ্যাডভান্স মানুষজন। সো তোমরা ওয়েবসাইট থেকেই এনরোল করতে পারবা বলে আমি আশা করছি। আর সেটা যদি নিতান্তই না পারো, মানে একদম নিতান্ত, ভাই আমি নোয়াখালীর তো নাইছি, আমি এটি কিছু জানি না, আমি কি করু মহন, তুমি অহন কল দিবা 16780-তে। নোয়াখালীর মানুষজন কেউ অফেন্ডেড হইস না, আমি বাই ডিফল্ট নোয়াখালীরা, ঠিক আছে? আমার জন্ম নোয়াখালীতে হয় নাই, বাট আমার দাদার বাড়ি নোয়াখালী, সেই জন্যই নোয়াখালীর কথা বললাম। তো এই হচ্ছে আমাদের টোটাল অফারিংস। এইটা আবারও একটা সুন্দর স্ট্যাটিক ছবি টবি বানায় আপনাদেরকে গ্রুপে ট্রুপে দিয়ে দেওয়া হবে, ঠিক আছে? আচ্ছা, ওকে ফাইন। আচ্ছা, সামনে আগাই। এই কোর্সটার মেয়াদ, আচ্ছা এই কোর্সটার মেয়াদ থাকবে হচ্ছে এই কোর্সটা শুরু হবে মোস্ট প্রবাবলি অক্টোবর 2025 থেকে, এবং অক্টোবর 2025 থেকে ডিসেম্বর 2026 পর্যন্ত আপাতত মেয়াদ দেওয়া আছে। তার মধ্যে যদি শেষ না হয়, যদি ফেব্রুয়ারি পর্যন্ত অ্যাডমিশন টেস্ট যায়, তখন পর্যন্ত তোমার এই কোর্সের মেয়াদ থাকবে। বাট মোস্ট লাইকলি ডিসেম্বরের মধ্যে অ্যাডমিশন টেস্ট হয়ে যাওয়ার কথা, তার মধ্যে না হইলে ফেব্রুয়ারি পর্যন্ত আসবে, ঠিক আছে? আচ্ছা, মিনিট দিয়ে 16780-তে কল দেওয়া যায় না, কল দেওয়ার জন্য ব্যালেন্স থাকা লাগে, ঠিক আছে? একটা স্লাইডও পড়াই নেই, পড়ানো শুরুই করি নাই, ঠিক আছে? আচ্ছা, শুধু লক্ষ্য জিপিএ 5 আর প্রি মেডিকেল কত? 12,000 টাকা। আমাকে টাকা পাঠাও, বিকাশ আমাকে বিকাশ করো, সবার কাছ থেকে টাকা পয়সা নিয়ে আমি ভেগে যাব, ঠিক আছে? এরাম ভাই আমাকে হারিকেন দিয়ে খুঁজবে, আসো আসো, হইছে, অনেক টাকা পয়সার কথা হয়েছে,
আসেন আমরা প্রিজমে আলোর বিচ্ছুরণ শুরু করি, আর কোনো টাকা পয়সার কথা বলতে পারবো না। ওকে, প্রিজমে আলোর বিচ্ছুরণ। সো বিচ্ছুরণ বা ডিসপারশন। তো বিচ্ছুরণ শব্দটার মানে কি? বিচ্ছুরণ শব্দটার মানে হচ্ছে যে আলো ভাগ হয়ে যাবে, বিভিন্ন তরঙ্গ দৈর্ঘ্যের জন্য বিভিন্ন কালারে ভাগ হয়ে যাবে যখন বেসিক্যালি প্রিজমে আলো প্রবেশ করে। মোস্ট লাইকলি এটা আসলে প্রিজমের একটা গাঠনিক বৈশিষ্ট্য। এই প্রিজমের গাঠনিক বৈশিষ্ট্যের জন্য যখন প্রিজমে আলোক রশ্মি প্রবেশ করে, এই আলোক রশ্মি প্রবেশ করার জন্য মূলত সাদা আলোর কথা আমরা বলতেছি, কারণ ভিজিবল লাইট আসলে সাদা আলোই হয়। সবুজ, হলুদ, অন্যান্য কালারও আমরা দেখি, বাট আমরা যৌগিক রং হিসেবে সাদা আলোকে চিন্তা করি, সব রঙের সমষ্টি। সো সাদা আলো যখন প্রিজমে প্রবেশ করে তখন এই প্রিজমের সাদা আলো 7টা রঙে ভাগ হয়ে যায়। তো এই 7টা রং কি কি, এইটা আমরা ছোটবেলা থেকে অনেকে পড়ে আসছি, 7-8 থেকে বা 6-7 থেকে। বেনি, আসহ, কলা, অথবা ইংরেজিতে যদি বলি ভিভগিয়র। তো বেগুনি, নীল, আসমানি, সবুজ, হলুদ, কমলা, লাল, অথবা উল্টা ইংরেজিতে চিন্তা করো ভায়োলেট, ইন্ডিগো। দেখো এইখানে আমাদের ছোটবেলার একটা পারসেপশন, আমরা সবসময় চিন্তা করছি নীল, নীলের ইংলিশ কি? ব্লু। নীল মানে কি? ব্লু। কিন্তু আমরা এইখানে যখনই এই বর্ণালী সম্পর্কে জানতেছি, 7 রং সম্পর্কে জানতেছি, তখন আমরা জানবো যে নীলের ইংরেজিটা হচ্ছে বেসিক্যালি ইন্ডিগো। তো নীলের ইংরেজিটা হচ্ছে ইন্ডিগো। এবং আসমানি, যেটা বেসিক্যালি আকাশের কালার। আসমানি কথাটা থেকে আসছে? আসমান, আসমান মানে আকাশ। তো আসমানের কালার, আকাশের কালার হচ্ছে হালকা ব্লুইশ। তো ওই জায়গায় আসমানি মানে হচ্ছে ব্লু। সবুজ, গ্রিন, ইয়েলো, হলুদ, কমলা, অরেঞ্জ এবং রেড হচ্ছে লাল। এইটুকু জিনিস আমরা জানি। আচ্ছা, তো যখনই হচ্ছে আলোক রশ্মি প্রিজমে প্রবেশ করছে, একটা সাদা আলো প্রবেশ করলো এবং সে হচ্ছে 7টা রঙে ভাগ হয়ে গেল, এইটাকেই আমরা কি বলছি? এইটাকেই আমরা বলছি হচ্ছে প্রিজমে আলোর বিচ্ছুরণ। ঠিক আছে? আচ্ছা, তো এই যে বিচ্ছুরণ ঘটতেছে, আমি একটু সবাইকে মনে করতে বলবো, আমরা যখন হচ্ছে স্নেলের সূত্র পড়ছিলাম প্রথম 1-2 লেকচারের ভিতরে, প্রথম 1-2 লেকচারের ভিতরেই আমরা কি করছি? আমরা হচ্ছে স্নেলের সূত্র পড়ছি। তো ওই স্নেলের সূত্রের ভিতরে আমাদের কিছু সম্পর্ক ছিল, দেখি একটু মনে করতে পারেন কিনা। সম্পর্কগুলা কি ছিল? সম্পর্কগুলা এরকম ছিল যে আলোর বেগের মান, আলোর বেগের মান এইটা বেসিক্যালি হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্যের সমানুপাতিক। তরঙ্গ দৈর্ঘ্য যত বাড়বে আলোর বেগের মান তত বৃদ্ধি পাবে। ঠিক আছে? আচ্ছা, আরেকটা জিনিস আমরা দেখছিলাম, আরেকটা জিনিস আমরা কি দেখছিলাম? সেইটা হচ্ছে যে আহ ভুলে গেছি, আমি একজনের কমেন্ট দেখে খুব আবেগী হয়ে গেছিলাম। যাই হোক, আবেগী হওয়া উচিত হয় নাই। প্রতিসরণাঙ্ক, মাধ্যমের প্রতিসরণাঙ্কের সাথে সম্পর্ক কি? মাধ্যমের প্রতিসরণাঙ্কের সম্পর্কটা হচ্ছে ব্যস্তানুপাতিক। যেই মাধ্যমের প্রতিসরণাঙ্ক যত বেশি হবে, সেই মাধ্যমে আলোর বেগের মান তত কম হবে। সো এই সমস্ত জিনিসপত্র আমাদের জানা ছিল। তো এইখান থেকে আরেকটা ইনফরমেশনও আমরা একটু মাথায় রাখবো, সেটা হচ্ছে বিচ্যুতি। এই যে আলো 7 রঙে ভাগ হয়ে যাচ্ছে, এই বিচ্যুতির ভ্যালুটা ডিপেন্ড করে হচ্ছে প্রতিসরণাঙ্কের উপরে। কি বললেন ভাইয়া? বিচ্যুতি ব্যাপারটা বা বিচ্যুতির মান কত বেশি কোণে বিচ্যুত হবে। মনে করো লাল রং বিচ্যুত হয়েছে কম, বেগুনি রং বিচ্যুত হয়েছে বেশি। কেন? কারণ এইটা প্রতিসরণাঙ্কের সাথে রিলেটেড। তো এইখান থেকে আমরা মনে রাখি যে বিচ্যুতি যদি বেশি, সরি, প্রতিসরণাঙ্ক যদি বেশি হয় তাহলে বিচ্যুতির মান কি হবে? বিচ্যুতির মান বেশি হবে। তাইলে আমরা 3টা সম্পর্ক জানলাম, 3টা সম্পর্ক জানলাম। সেটা হচ্ছে যে আলোর বেগ হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্যের সমানুপাতিক, আলোর বেগ হচ্ছে প্রতিসরণাঙ্কের ব্যস্তানুপাতিক, এবং যদি আমার প্রতিসরণাঙ্কের মান বেশি হয় তাহলে বিচ্যুতির মান বেশি হবে। আর বাকিটা তো ভাইস ভার্সা। তুমি অবশ্যই বুঝবা যে প্রতিসরণাঙ্কের মান যদি কম হয় তাহলে বিচ্যুতির মান কি হবে? কম হবে। তাহলে এই যে ইনফরমেশন গুলা পাইছি, এই ইনফরমেশন গুলাকে আমরা একটু এক জায়গায় করে এখানে একটু সাইডে নিয়ে আসলাম। এইটুকু জ্ঞান কাজে লাগায়, এইটুকু জ্ঞান কাজে লাগায় এবার আমরা একটু সামনের দিকে তাকাবো। তো সামনের দিকে যদি তাকাই, খেয়াল করো আমাদের বেসিক্যালি
এই বর্ণালীতে 7টা রং আছে, তো 7টা রং নিয়ে আমরা আসলে চিন্তা করি না, আমরা খালি চিন্তা করি যেই আলোটার বিচ্যুতি সবচাইতে কম হইছে অর্থাৎ লাল রং, এবং যেই আলোটার বিচ্যুতি সবচাইতে বেশি হইছে অর্থাৎ বেগুনি রং। এই দুইটাকে নিয়ে আমরা হিসাব করি, এই দুইটাকে নিয়ে হিসাব করলে বাকিগুলো আমরা অটো বুঝতে পারবো। তো খেয়াল করি লাল রঙের বিচ্যুতিটা কি হয়েছে, লাল রঙের বিচ্যুতিটা হয়েছে সবচাইতে কম। তাহলে আমি যদি লাল রঙের জন্য কথা বলি, তাহলে লাল রঙের জন্য হিসাবটা কি হবে, লাল রঙের বিচ্যুতিটা সবচাইতে কম হইছে। তো লাল রঙের বিচ্যুতি কম হইছে, দ্যাট মিনস ওর ডেল্টার ভ্যালু কি, ডেল্টার ভ্যালু হচ্ছে সবচাইতে কম। লাল রঙের বিচ্যুতিটা হচ্ছে সবচাইতে কম। আচ্ছা, তাইলে বিচ্যুতি যদি কম হয় তাহলে প্রতিসরণাঙ্কের মান কি হবে, প্রতিসরণাঙ্কের মান কম হবে, তাইলে মিউ এর মান কি হবে, মিউ এর মানও হবে হচ্ছে মিনিমাম। আচ্ছা, এখন খেয়াল করো প্রতিসরণাঙ্কের সাথে আলোর বেগের সম্পর্কটা কি, প্রতিসরণাঙ্কের সাথে আলোর বেগের সম্পর্কটা হচ্ছে ব্যস্তানুপাতিক। তাইলে বিচ্যুতি কম হইছে, প্রতিসরণাঙ্ক কম হইছে, কিন্তু আলোর বেগের মানটা আসবে হচ্ছে ম্যাক্সিমাম। তাইলে লাল আলোর বেগের মান কি, লাল আলোর বেগের মান সবচাইতে বেশি, এবং তরঙ্গ দৈর্ঘ্যের সাথেও সম্পর্কটা সমানুপাতিকের মতো। তাইলে ল্যামডার সাথে সম্পর্কটা কি হবে, ল্যামডার সাথেও সম্পর্কটা হবে হচ্ছে সমানুপাতিক, এবং ল্যামডাটা হবে হচ্ছে ম্যাক্সিমাম। তাহলে এই যে বৈশিষ্ট্যগুলো আমরা পাইলাম, এই বৈশিষ্ট্যগুলো আমরা কার জন্য পাইলাম, এই বৈশিষ্ট্যগুলো আমরা পাইলাম হচ্ছে লাল রঙের জন্য। এই বৈশিষ্ট্যগুলা কার সব, এই বৈশিষ্ট্যগুলা সব হচ্ছে লাল রঙের জন্য বৈশিষ্ট্য। ঠিক আছে, আচ্ছা এইবার চলে আসেন কিভাবে বুঝবো কম না বেশি। দেখো তুমি খেয়াল করো এখানে একটা ভালো কোয়েশ্চেন আসছে যে ভাই আপনি কেমনে বুঝলেন যে ডেল্টা লাল রঙের বিচ্যুতির মান সবচাইতে কম আর বেগুনি রঙের বিচ্যুতির মান সবচাইতে বেশি। তাইলে আসেন বিচ্যুতি কোণ, ডেল্টা বলতে আমরা আসলে কি বুঝি, সরি আমি বাক্স দিয়ে লিখতেছি কেন, ডেল্টা বলতে আমরা আসলে কি বুঝি, ডেল্টা বলতে আমি আসলে বুঝি হচ্ছে আলোক রশ্মি যেই দিকে যাওয়ার কথা আর যেই দিকে সে অ্যাকচুয়ালি গেল, এই দুইটার মাঝখানে যে অ্যাঙ্গেলটা তৈরি করে সেইটাই হচ্ছে অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন বা বিচ্যুতি কোণ। তাইলে খেয়াল করো মূল আলো কোনটা ছিল, মূল আলো ছিল সাদা রঙের আলো। তাহলে সাদা রঙের আলোর যাওয়ার কথা কোন দিকে, দেখতেই পাচ্ছি সাদা রঙের আলো এই দিক বরাবর চলে যেতে চাইছিল। এখন সাদা রঙের আলো এই দিক বরাবর চলে যাইতে পারে নাই, 7 ভাগে ভাগ হয়ে গেছে প্রিজমে ঢোকার পর। তাহলে এই বরাবর কে গেছে, এই বরাবর গেছে হচ্ছে লাল রঙের আলোটা। তাইলে লাল রঙের আলোটাকে যদি একটু পিছিয়ে বর্ধিত করি, তাহলে এইখানে যে অ্যাঙ্গেলটা তৈরি হয়েছে এইটাই হচ্ছে লাল রঙের আলোর বিচ্যুতি কোণ। আর বেগুনি রংটা তো সবার নিচে, তাইলে এই হচ্ছে বেগুনি রঙের আলো বিচ্যুত হয়ে চলে গেছে। তো এইটাকে পিছন দিকে বর্ধিত করি, তাহলে এই যে অ্যাঙ্গেলটা দেখতে পাচ্ছি এইটা হচ্ছে বেগুনি রঙের আলোর বিচ্যুতি কোণ। তো এইটা তো আমরা ছবি দেখে বলতে পারবো যে ডেল্টা অফ ভি ইজ গ্রেটার দেন ডেল্টা অফ আর। এটা নিয়ে কারো ডাউট আছে যে ছবি দেখে আমি এই জিনিসটা বলতে পারি যে আমার বেগুনি রঙের আলোর বিচ্যুতির পরিমাণ হচ্ছে সবচাইতে বেশি এবং লাল রঙের আলোর বিচ্যুতির পরিমাণ হচ্ছে সবচাইতে কম। দারুণ একটা কোয়েশ্চেন আসছে এইচএসসির জন্য, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সবাই খাতার কোনায় লিখে রাখো। ভাই আপনার কোন রংটা বেশি পছন্দ, ভেরি ইম্পর্টেন্ট, ভেরি কনসেপচুয়াল কোয়েশ্চেন, বুয়েট অ্যাডমিশন টেস্টেও আসতে পারে। আল্লাহ আমাকে রক্ষা করো। ওকে, এবার আসেন আমরা যাই হচ্ছে বেগুনি রঙের আলোর কাছে। সো বেগুনি রঙের আলোর কাছে যদি আমরা চলে যাই, তাহলে বেগুনি রঙের আলোতে আমি দেখতে পাচ্ছি কি আমার অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন বিচ্যুতি কোণের মান সবচাইতে বেশি। তাহলে জায়গা জমি একটু কম, সো একটু চাপায় লেখার চেষ্টা করি। সো ডেল্টার মান হচ্ছে সবচাইতে বেশি, বিচ্যুতির মান সবচাইতে বেশি। সো বিচ্যুতির মান যদি বেশি হয়, তোরা কি উপরে দেখতে পাচ্ছিস না কেটে গেছে, আয় হায় এটা কি হইলো, না দেখতে পাচ্ছিস আলহামদুলিল্লাহ, দেখতে পাচ্ছিস। সো বিচ্যুতির মান হচ্ছে সবচাইতে বেশি, সো বিচ্যুতির মান বেশি হইলে প্রতিসরণাঙ্কের মানও হবে হচ্ছে বেশি, ল্যামডা মিউ এর ভ্যালুও কি হবে, মিউ এর ভ্যালুও হবে হচ্ছে ম্যাক্সিমাম। তো এই দুজনের সম্পর্ক হচ্ছে সিমিলার, ডেল্টা বেশি হইলে মিউ হচ্ছে ম্যাক্সিমাম। আচ্ছা, আর যেটা হচ্ছে
সি এর ভ্যালু আর ল্যামডার ভ্যালু এই দুইটা হচ্ছে অপোজিট। তাহলে আলোর বেগের মান সি এর ভ্যালু কি হবে? সি এর ভ্যালু হবে হচ্ছে মিনিমাম, এবং ল্যামডার ভ্যালু কি হবে? ল্যামডার ভ্যালুও হবে হচ্ছে মিনিমাম। তাহলে এই যে সম্পর্কগুলা বা এই যে ইনফরমেশন গুলো আমরা পাইলাম, এই ইনফরমেশন গুলা কার জন্য? এই ইনফরমেশন গুলা হচ্ছে বেগুনি রঙের আলোর জন্য। সো আমাদের পুরো ব্যবধির ভিতরে, তাইলে এখন তুমি খেয়াল করো, আমি তোমাকে মানে আমাদের 7 রং নিয়ে গবেষণা করার দরকার নাই। আমরা বেসিক্যালি ম্যাথ যখন করতে যাব, তুমি দেখবা যে ভাই হচ্ছে অলওয়েজ শুধু এই দুজনে নিয়েই মারামারি করতেছে, ভায়োলেট রেড, বা সবসময় আমরা দুইটা কালার নিয়ে চিন্তা করি। তো ওইসব বাদ দাও, এখানে জাস্ট তুমি খেয়াল করো যে তুমি তো দেখতেছো যে বেগুনি রঙের বিচ্যুতির মান সবচাইতে বেশি, তাইলে বেগুনির চাইতে নীল, ওর বিচ্যুতি একটু কম, নীলের চাইতে আসমানি বিচ্যুতি আর একটু কম, আসমানির চাইতে সবুজ বিচ্যুতি আরো কম, কমলা হলুদ বিচ্যুতি আরো কম, কমলা বিচ্যুতি আরো কম, লাল রং বিচ্যুতি আরো কম। সো বিচ্যুতির ক্ষেত্রে ব্যাপারটা কি হচ্ছে? বিচ্যুতির ক্ষেত্রে উপরে বিচ্যুতির মান সবচাইতে বেশি, যত নিচে নামছে বিচ্যুতির মান কমছে। মিউ এর ক্ষেত্রেও একই কথা, মিউ এর মান উপরে সবচাইতে বেশি, যত নিচে নামছে মিউ এর ভ্যালু কি করছে? মিউ এর ভ্যালু কমছে। ঠিক আছে। আর আলোর বেগ আর তরঙ্গ দৈর্ঘ্যের ক্ষেত্রে কি হয়েছে? আলোর বেগ আর তরঙ্গ দৈর্ঘ্যের ক্ষেত্রে সম্পর্কটা হচ্ছে ব্যস্তানুপাতিক। বেগুনি রঙের আলোর বেগ এবং তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে সবচাইতে কম, সো যত কম থেকে নিচের দিকে নামছে তত বেশি বাড়ছে। তো তোমাকে যদি এখন নর্মালি কোয়েশ্চেন করে, তোমাকে যদি এখন আমি নর্মালি কোয়েশ্চেন করি, সবাই একটু কোয়েশ্চেনটা শুনো, যে হলুদ এবং নীল, হলুদ এবং নীল এই দুইজনের বিচ্যুতি কোণের সম্পর্কটা কি? কি জিজ্ঞেস করছেন ভাই? ভাই জিজ্ঞেস করছে হলুদ এবং নীল। হলুদ তার মানে ডেল্টা অফ ইয়েলো, এবং ডেল্টা অফ ইন্ডিগো। নীল মানে কিন্তু ইন্ডিগো। সো হলুদ রঙের বিচ্যুতি এবং ইন্ডিগো নীল রঙের বিচ্যুতি, এই দুইটার মধ্যে সম্পর্ক কি? ব্যস্তানুপাতিক তো আসবে না। ব্যস্তানুপাতিকের কথা কেন আসতেছে? বড় বা ছোট হবে, বড় বা ছোট হবে। সো কোনটা বড়? কেউ বলতেছো ইন্ডিগো গ্রেটার দেন ইয়েলো, কেউ বলতেছো ইয়েলো গ্রেটার দেন ইন্ডিগো। তো তোমরা ছবি দেখতেছো না নাকি সম্পর্কটা দেখতেছো না? ছবি দেখতেছো না নাকি সম্পর্কটা দেখতেছো না? আমাকে একটু বলবা। আমি জাস্ট এই ছবিটাকে একটু কপি পেস্ট করতে চাই, আমি জাস্ট এই ছবিটাকে একটু কপি পেস্ট করতে চাই। এগুলো আসলে মানে এত ছোট বাচ্চাদের জিনিস যে এগুলো আসলে এত, তোরা তো সব ছোট বাচ্চা তাই না? তোদেরকে আমরা কোলে কইরে খেয়াল করো দুষ্টের দল। যত হচ্ছে আমি উপর থেকে নিচের দিকে নামবো, যত হচ্ছে আমি উপর থেকে নিচের দিকে নামবো, সো উপর থেকে মানে বেগুনি থেকে তুমি লালের দিকে নামতেছো। যদিও আমাদের কিন্তু আঁকার সময় কি হচ্ছে, লালটা উপরে থাকে বেগুনিটা নিচে থাকে। সো আমাদের লেখা উচিত ছিল এভাবে, বেনি আসহ কলা, বাট আমরা উল্টাভাবে লিখি। সো কিছু করার নাই। সো উপর থেকে যখন আমরা নিচের দিকে নামবো, বেনি আসহ কলার দিকেই নামবো, সো তখন ডেল্টা এবং মিউ হচ্ছে কমে, ডেল্টা এবং মিউ কমে। বেগুনি থেকে নীলের মিউ কম, নীল থেকে আসমানির মিউ কম, গ্রিনের মিউ আরো কম, ইয়েলোর মিউ আরো কম, আরো কম, আরো কম, এরকম। আর যত নিচের দিকে নামতে থাকবো তত হচ্ছে সি এবং ল্যামডা হচ্ছে বাড়ে, সি এবং ল্যামডা বাড়ে। আচ্ছা, তো তোমাকে আমি কি জিজ্ঞেস করছি? তোমাকে আমি জিজ্ঞেস করছি এই দুইটা বিচ্যুতির মধ্যে সম্পর্ক, ইয়েলো এর বিচ্যুতি এবং নীলের বিচ্যুতি। তো আমি কি জানি, যত নিচের দিকে নামবো আমার বিচ্যুতির মান কমবে, যত নিচের দিকে নামবো আমার বিচ্যুতির মান কমবে। তাইলে খেয়াল করেন, এই হচ্ছে ইন্ডিগো আর এই হচ্ছে ইয়েলো। সো আমি এই থেকে এই আসছি বা নিচের দিকে নামছি, সো নিচের দিকে নামলে, নিচের দিকে নামলে কি হবে? নিচের দিকে নামলে বিচ্যুতি কমবে। নিচের দিকে নামলে কি হবে? নিচের দিকে নামলে বিচ্যুতি কমবে।
তাহলে আমি কি বলতে পারি যে ডেল্টা অফ ইয়েলো ইজ লেস দেন ডেল্টা অফ ইন্ডিগো? এইটা বলা যায় না। তো এইরকম ইনফরমেশন গুলা তোমাকে এমসিকিউতে জিজ্ঞেস করতে পারে যে 7টা রঙের ভিতরে যে কোনো 2টা রঙের জন্য তোমাকে তুলনা করতে বলবে। ঠিক আছে? বেগুনি কি সবসময় তেজস্ক্রিয়? না, এগুলা কোনো তেজস্ক্রিয় রশ্মি না। কোনে পাছিস তেজস্ক্রিয় নিয়ে আসতেছিস, ভয়ই তো দেখাচ্ছিস তুই। বুঝতে পারছি? ওকে, ফাইন। ফাইন, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, এইবার আমরা একটু সামনের দিকে আগাই। সো সামনের দিকে আগাইলে পরে আমরা এখন যেই কথাবার্তাগুলা বলবো, সেই কথাবার্তাগুলা আমরা মেইনলি বলবো হচ্ছে সরু প্রিজমের জন্য। ঠিক আছে? কারণ সরু প্রিজমের জন্য আমাদের ক্যালকুলেশনটা একটু ইজি হয় এবং এইটাই বেসিক্যালি আমাদের এইচএসসি সিলেবাসে আছে। সো সরু প্রিজমের জন্য বিচ্যুতি কোণের একটা ডিরেক্ট সূত্র ছিল, তোমাদের কি মনে আছে? যে সরু প্রিজমের বিচ্যুতি কোণ ডেল্টা ইকুয়ালস টু ছিল মিউ মাইনাস 1 ইন্টু এ। মনে আছে? ডেল্টা সমান কি ছিল? ডেল্টা সমান ছিল হচ্ছে মিউ মাইনাস 1 ইন্টু এ। আচ্ছা, তো এখন আমি তো দেখছি যে আমার ডেল্টা ভি এর মান সবচাইতে বেশি এবং ডেল্টা অফ আর এর মান সবচাইতে কম। এই সম্পর্কটা আমরা দেখতে পাইছি। তো এই সম্পর্কটা আমরা যেহেতু দেখতে পাইছি, তাহলে এই দুইটা বিচ্যুতি কোণের, কোন দুইটা বিচ্যুতি কোণের? যেটা হচ্ছে ভায়োলেট বেগুনি রঙের বিচ্যুতি কোণ এবং রেড লাল রঙের বিচ্যুতি কোণ। খেয়াল করো, খেয়াল করো, আমি এখানে আর আঁকাআঁকি করব না, জাস্ট তুমি একটা জিনিস খেয়াল করো, সেইটা হচ্ছে, একটু খেয়াল করে তাকায় থাকো, কিচ্ছু আঁকা লাগবে না। সেটা হচ্ছে এইটা হচ্ছে বেগুনি রঙের বিচ্যুতি কোণ আর এইটা হচ্ছে লাল রঙের বিচ্যুতি কোণ। তো এই দুইটা বিচ্যুতি কোণের একটা পার্থক্য আছে না? এই দুইটা বিচ্যুতি কোণের কি আছে? এই দুইটা বিচ্যুতি কোণের একটা পার্থক্য আছে। তো এই যে পার্থক্যটা আছে, এই পার্থক্যটাকে আমরা কি বলি? এই পার্থক্যটাকে আমরা বলি হচ্ছে কৌণিক বিচ্ছুরণ বা বিচ্ছুরণের কোণের মান, বিচ্ছুরণ কোণের মান, কৌণিক বিচ্ছুরণ। ঠিক আছে? কৌণিক বিচ্ছুরণ। সো এই কৌণিক বিচ্ছুরণ থিটা, এই থিটা ইকুয়ালস টু কি হবে? থিটা ইকুয়ালস টু হবে সবচাইতে বড় বিচ্ছুরণ কোণের মান মাইনাস সবচাইতে ছোট বিচ্ছুরণ কোণের মান। সো থিটা ইকুয়ালস টু হচ্ছে ডেল্টা অফ ভি মাইনাস ডেল্টা অফ আর। সো এইটা হচ্ছে পুরো বর্ণালীর জন্য। আমরা এই যে 7টা রং দেখতে পাচ্ছি, এই যে আমরা 7টা রং দেখতে পাচ্ছি, এই 7টা রংকে আমরা কি বলি ভাই? এই 7টা রংকে আমরা বলি হচ্ছে বর্ণালী। 7 রঙে ভাগ হয়ে যাচ্ছে, এটাকে আমরা বলতেছি হচ্ছে বর্ণালী। তাহলে এই যে আমরা সূত্রটা লিখছি, দুষ্টুমি করিস কেন? এই যে আমরা সূত্রটা লিখছি, কৌণিক বিচ্ছুরণ থিটা সমান ডেল্টা ভি মাইনাস ডেল্টা আর, এইটা হচ্ছে পুরো বর্ণালীর জন্য কৌণিক বিচ্ছুরণের মান। তো আমরা সব সময় যে পুরো বর্ণালীর জন্য চিন্তা করব এরকম না। সবাই একটু কথা শুনে নাও, আমরা সব সময় যে পুরো বর্ণালীর জন্য চিন্তা করব এরকম না। আমাদেরকে কখনো কখনো বলতে পারে নীল এবং হলুদের জন্য কৌণিক বিচ্ছুরণ কত? কি বললো? নীল এবং হলুদের কৌণিক বিচ্ছুরণ জিজ্ঞেস করতে পারে। তাইলে তখন তুমি কি লিখবা? নীল এবং হলুদের কৌণিক বিচ্ছুরণ। তাইলে তুমি লিখবা হচ্ছে ল্যামডা অফ আই মাইনাস ল্যামডা অফ ইয়েলো। আচ্ছা, তোমাকে জিজ্ঞেস করতে পারে আসমানি এবং লালের মধ্যে কৌণিক বিচ্ছুরণ। তাইলে তুমি লিখবা হচ্ছে ল্যামডা অফ বি মাইনাস ল্যামডা অফ আর, মানে বড়টার থেকে ছোটটা বিয়োগ করবা। বুঝতে পারছি? সো তোমাকে যদি যে কোনো 2 রঙের জন্য কৌণিক বিচ্ছুরণ বের করতে বলে, কে জানি আমার চাইতে ব্রিলিয়ান্ট কে রে ওইটা, এটার নাম বলতে হবে। আমার ভাল লাগছে, সেজুতি আফরিন। গুড। সো যে কোনো 2 রঙের জন্য কৌণিক বিচ্ছুরণ, যে কোনো 2 রঙের জন্য
যে কোনো দুই রঙের কৌণিক বিচ্ছুরণ। আমরা অঙ্ক করতে গেলেই এরকম ডেটা অনেক পাবো। তো যে কোনো দুই রঙের জন্য কৌণিক বিচ্ছুরণ থিটা বা থিটা প্রাইম যাই তুমি দাও কোনো সমস্যা নাই, এইটা সমান হবে ল্যামডা অফ ডেল্টা অফ বড় মাইনাস ডেল্টা অফ ছোট। মানে বড় বিচ্যুতি কোণ থেকে ছোট বিচ্যুতি কোণটা আমরা বিয়োগ করে দিব। ঠিক আছে, আচ্ছা। তো এইখান থেকে খেয়াল করেন কৌণিক বিচ্ছুরণ সমান কি? কৌণিক বিচ্ছুরণ সমান হচ্ছে সুভানা, এইটাই তো স্বাভাবিক, কারণ লাল আলো আসলে যেই পথে বাঁকাইছে বেগুনি আলো তো সেই পথে বাঁকায় নাই। তুমি খেয়াল করো, লাল আলোর আপতিত রশ্মি আর বেগুনি আলোর আপতিত রশ্মি তো আলাদা, কিন্তু বিচ্ছুরণ আমরা কার সাপেক্ষে হিসাব করি? বিচ্ছুরণ আমরা সবসময় হিসাব করি ইনিশিয়াল আপতিত আলোর সাপেক্ষে। তো আপতিত আলোর সাপেক্ষে বেগুনি রং যদ্দূর বাঁকায় গেছে এবং আপতিত আলোর সাপেক্ষে লাল রং যদ্দূর বাঁকায় গেছে, এই দুইটার বিয়োগফলই কৌণিক বিচ্ছুরণ। একই হবে না, স্বাভাবিক, রেফারেন্স একই হবে না। আচ্ছা, ঠিক আছে। ভি দেখে শুধু বেগ মনে হচ্ছে, বেগুনি মনে হচ্ছে না। হ্যাঁ, এরকমই হবে, জীবনটা এরকম। আচ্ছা, তাহলে খেয়াল করেন, কি খেয়াল করবেন, এই যে আমরা সূত্রটা পাইছি, এই সূত্রটা অনুযায়ী আমরা কি লিখতে পারবো? যে এই সূত্রটা অনুযায়ী আমরা লিখতে পারবো ডেল্টা অফ ভি সমান সমান হচ্ছে মিউ অফ ভি মাইনাস 1 ইন্টু এ, এবং ডেল্টা অফ আর এইটা সমান হচ্ছে মিউ অফ আর মাইনাস 1 ইন্টু এ। আচ্ছা, তো এই যে ডেটাগুলো পাইলাম, এই ডেটাগুলো আমরা কি করব? এই ডেটাগুলো আমরা চট করে ওই ইকুয়েশনটায় বসায় দেই। সো এই ইকুয়েশনে যদি বসাই আমরা লিখতে পারবো বা থিটা ইকুয়ালস টু ডেল্টা অফ ভি সমান কি? ডেল্টা অফ ভি সমান মিউ ভি মাইনাস 1 ইন্টু এ। তাহলে মিউ ভি মাইনাস 1 ইন্টু এ মাইনাস মিউ আর মাইনাস 1 ইন্টু এ। হালকা যোগ বিয়োগের গুণ ভাগের খেলা খেলে ফেলো, তাহলে থিটা ইকুয়ালস টু হচ্ছে মিউ ভি ইন্টু এ মাইনাস এ মাইনাস মিউ আর ইন্টু এ প্লাস এ। সো প্লাস এ মাইনাস এ ক্যান্সেল আউট হয়ে গেল, বা এইখান থেকে লিখতে পারবো থিটা ইকুয়ালস টু, যদি আমরা এ কমন নেই তাহলে লিখতে পারবো মিউ অফ ভি মাইনাস মিউ অফ আর ইন্টু হচ্ছে এ। তো এইখান থেকে আমরা কি পাইলাম? এইখান থেকে আমরা পাইলাম হচ্ছে যে কোনো দুই রঙের জন্য, যে কোনো দুই রঙের জন্য কৌণিক বিচ্ছুরণের মান, যে কোনো দুই রঙের কৌণিক বিচ্ছুরণের মান। সো তোমাকে যদি বলে ইন্ডিগোর সাথে ইয়েলো বাইর করো, ইয়েলো মাইনাস ইন্ডিগো। তোমাকে যদি বলে রেড এর সাথে গ্রিন বাইর করো, তাইলে রেড গ্রিন মাইনাস রেড। জাস্ট ইচ্ছা মতো বসায় দিবা, বড়টা মাইনাস ছোটটা। ঠিক আছে, বুঝতে পারছি। মাল্টিপল কালারের জন্য হবে না, সবসময় দুইটা কালারের জন্য বের করতে হবে। উন্মেষ কাকে বলে? আমরা যাচ্ছি অ্যাপারচার। যারা হচ্ছে ডিএসএলআর ক্যামেরায় ছবি টবি তোলেন, তাদের এই ধরনের ব্যাপার স্যাপার মাথায় আসবে। উন্মেষ, অ্যাপারচার বলে একটা টার্ম আছে, ডিএসএলআর নিয়ে ঘাটাঘাটি করলে আপনি এটা বুঝবেন। ডিএমসি, ডক্টর ঝাটকা, কি বুঝেন নাই একটু বলেন? ঝাটকা কি বুঝেন নাই? হুম, আলোর প্রতিসরণাঙ্ক বেশি হলে কি কমে? আলোর প্রতিসরণাঙ্ক যদি বেশি হয় তাহলে সি কমে এবং হচ্ছে ল্যামডা কমে। এগুলা ভাই স্নেলের সূত্র পড়াইছি, এগুলা খুব ছোটখাটো জিনিস, এগুলা খুব ছোটখাটো জিনিস। এগুলো আজকের তারিখে জিজ্ঞেস করা মানে হচ্ছে তুমি আসলে কিচ্ছু পড়ো নাই, তুমি আসলে কিচ্ছু পড়ো নাই। ঠিক আছে, আচ্ছা। সো এইখান থেকে আমাদের আবারও এই মিষ্টি করে ছবিটা লাগবে। তো এই মিষ্টি করে ছবিটাকে আমি যদি একটু কপি করি, বিসমিল্লাহির রহমানির রহিম করলাম। আচ্ছা, তো এইখান থেকে খেয়াল করেন, যাহ দুষ্টু। তো এইখান থেকে আমরা হচ্ছে টুকলিফাই করে বসিয়ে দিয়েছি, তোরা এটা পারেছিস পারিসনি, এই জন্য বুয়েটের চান্স পেয়ে শিখতে টিচার হিসেবে আসতে হবে। আচ্ছা, দুষ্টামি করতেছিলাম, সরি। ওকে,
আলাদা আলাদা ভাবে বের করে ডিওয়াই, হোয়াট ইজ ডিওয়াই? ডেল্টা ওয়াই, ডেল্টা ওয়াই, হ্যাঁ আলাদা আলাদা করে বের করে, আলাদা আলাদা করেই তো বের করছি, ডেল্টা ভি, ডেল্টা আর। তো এখানে যদি ডেল্টা ইন্ডিগো বলে, ডেল্টা গ্রিন বলে, সেগুলাও বসায় দিবেন, কোনো সমস্যা নাই। ঠিক আছে, আচ্ছা, ওকে, ফাইন, ফাইন। ডেল ওয়াই মাইনাস ডেল আর, আমরা ভাই আলাদা বসানো আর একসাথে বসানোর মধ্যে পার্থক্য কি? অদ্ভুত, অদ্ভুত। আচ্ছা, তো খেয়াল করেন এবার এইখানে একটু কথা বলি। সেটা হচ্ছে, তোমাকে যদি এই যে 7টা রং আছে, এখানে তো তুমি দেখতে পাচ্ছ রং কয়টা? 7 রং। তো 7 রঙের জন্য তোমাকে যদি বলে মধ্যরশ্মি, তোমাকে যদি বলে মধ্যরশ্মি কোনটা, তো তুমি কি বলবা? মধ্যরশ্মি, এটা তো বাংলা কথা, ঠিক আছে? মধ্যরশ্মি কয়টা? আহনাফ, আমি তোর কাঞ্ছা বেড়ায় এমন পীড়া দেব, ক্লাস আরো 50টা লাগবে, কি করবি তুই? তুই 70 মিনিট ধরে, তুই ক্লাসের শুরু থেকে কয় ক্লাস লাগবে, কয় ক্লাস লাগবে কথা কয়ে যাচ্ছিস? বুঝলাম না। 70টা ক্লাস লাগবে আরো, আহনাফ, আরো 70টা ক্লাস লাগবে জ্যামিতিক আলোক বিজ্ঞানের উপরে, কি করবি কর। আচ্ছা, হ্যাঁ মানে যদি তুমি খুব বেশি ব্রিলিয়েন্ট না হও, তুমি যদি জিমি ভাইয়ার মতো হও, তাইলে তোমার কাছে মনে হবে এই যে গ্রিন রংটা আছে, কারণ উপরে 3টা রং, নিচে 3টা রং, তাইলে মধ্য রং বলতে আমি আসলে কি বুঝি, বা মধ্যরশ্মি বলতে আমি আসলে কি বুঝি? মধ্যরশ্মি বলতে আমি আসলে বুঝি হচ্ছে গ্রিন, সেইটাই হওয়ার কথা। কিন্তু মানে প্রকৃতি আসলে একটু নিষ্ঠুর, প্রকৃতি আমাদের সাথে এতটাও ভালো আচরণ করে না। প্রকৃতি কি বলছে? প্রকৃতি বলছে মধ্যরশ্মি মানে কি? মধ্যরশ্মি মানে হচ্ছে হলুদ। তো এইটার কারণটা হচ্ছে যে আমরা এটা, আমরা না মানে আইনে, আইনস্টাইন তো না, বেসিক্যালি তো এগুলা নিয়ে কাজ করছে নিউটন সাহেব। এবং নিউটন বেসিক্যালি যখন এই প্রতিসরণাঙ্ক, তরঙ্গ দৈর্ঘ্য, আলোর বেগ এগুলা নিয়ে কাজকর্ম করতেছিল, তখন উনি দেখছে এই যে লাল রঙের তরঙ্গ দৈর্ঘ্য আছে আর বেগুনি রঙের তরঙ্গ দৈর্ঘ্য আছে, এই দুইটাকে অ্যাভারেজ করলে, এই দুইটাকে গড় করলে আমরা হলুদ রঙের তরঙ্গ দৈর্ঘ্যটা পেয়ে যাই। লাল রঙের তরঙ্গ দৈর্ঘ্য এবং বেগুনি রঙের তরঙ্গ দৈর্ঘ্য, এই দুইটাকে যদি হলুদ মানে অ্যাভারেজ করি, অ্যাভারেজ করি, যোগ দিয়ে 2 দিয়ে ভাগ করে দিই, তখন আমরা হলুদ রঙের তরঙ্গ দৈর্ঘ্যটা পেয়ে যাই। এই জন্য হলুদটাকে হচ্ছে মধ্যরশ্মি হিসেবে বিবেচনা করা হয়। তাহলে আমরা যদি একটু নিউটন সাহেবের কাছ থেকে, নিউটনের কাছ থেকে আর কত কিছু আমরা ধার নিব, তো আমরা যদি মধ্যরশ্মির প্রতিসরণাঙ্ক চিন্তা করতে চাই, আমরা যদি মধ্যরশ্মির প্রতিসরণাঙ্ক চিন্তা করতে চাই, তো যেহেতু মধ্যরশ্মি বলতেছি, তাইলে মধ্যরশ্মির প্রতিসরণাঙ্কটা কি হবে? মধ্যরশ্মির প্রতিসরণাঙ্কটা সবচাইতে বড় প্রতিসরণাঙ্ক এবং সবচাইতে ছোট প্রতিসরণাঙ্ক দুইটার যোগফলের অ্যাভারেজ হবে। দ্যাট মিনস এইটাকে যদি আমি মিউ লিখি, এটাকে মিউ অফ ইয়েলো লিখতে পারো অথবা শুধু মিউ লিখতে পারো, তাহলে এইটা সমান সমান হবে হচ্ছে মিউ অফ ভি প্লাস মিউ অফ আর ডিভাইডেড বাই হচ্ছে 2। সো এইটা হচ্ছে মধ্যরশ্মির প্রতিসরণাঙ্ক, এইটা হচ্ছে মধ্যরশ্মির প্রতিসরণাঙ্ক, ঠিক আছে? আচ্ছা, তো এখন কথা হচ্ছে যে মধ্যরশ্মির প্রতিসরণাঙ্ক আমি আসলে কেন বাইর করতে চাচ্ছি? আজে বাজে কথা বললো না প্লিজ, ডিস্ট্রাক্টেড হয়ে যাবা, আমাকেও ডিস্ট্রাক্ট করবা, পুরাই ক্লাসের ভাইব নষ্ট। সেটা হচ্ছে আমরা আগের টপিকে কি পড়ছি? আমরা আগের টপিকে পড়ছি হচ্ছে কৌণিক বিচ্ছুরণ। আমরা এইখানে কোন টপিকটা কভার করছি? আমরা টপিকটা কভার করছি, টপিকটার নাম হচ্ছে কৌণিক বিচ্ছুরণ। তো কৌণিক বিচ্ছুরণের পরে আমরা এখন যেই টপিকটা পড়তে চাচ্ছি সেইটার নাম হচ্ছে ডিসপারশন ক্যাপাসিটি বা ডিসপারশন পাওয়ার বা বিচ্ছুরণ ক্ষমতা। তো আমরা এখন পড়তে চাচ্ছি কি? এখন পড়তে চাচ্ছি হচ্ছে বিচ্ছুরণ ক্ষমতা। সো এই যে বিচ্ছুরণ ক্ষমতা আছে, ডিসপারশন পাওয়ার আছে, সো এই বিচ্ছুরণ ক্ষমতা কাকে বলে? সংজ্ঞা লেখা আছে আমাদের স্লাইডে, সংজ্ঞা আমি লিখবো না, 2বার বলবো, কলম রেখে মাথা ঠান্ডা করে শুনে নাও, কলম রেখে দাও, মাথা ঠান্ডা করে শুনো। বিচ্ছুরণ ক্ষমতা কাকে বলে? যে কোনো দুইটি আলোক রশ্মির
বিচ্ছুরণের মান, তো যে কোনো দুইটা আলোক রশ্মির কৌণিক বিচ্ছুরণ, যে কোনো দুইটা আলোক রশ্মির কৌণিক বিচ্ছুরণের মানকে যদি আমরা মধ্য রশ্মির বিচ্ছুরণ দিয়ে ভাগ করি, তো কি বলছে, যে কোনো দুইটা আলোক রশ্মির কৌণিক বিচ্ছুরণের মানকে যদি আমরা মধ্য রশ্মির বিচ্ছুরণ দিয়ে ভাগ করি, তাইলে আমরা বিচ্ছুরণ ক্ষমতা পেয়ে যাই। সো বিচ্ছুরণ ক্ষমতা মানে হচ্ছে বেসিক্যালি এক ধরনের অনুপাত। সো এই যে বিচ্ছুরণ ক্ষমতা আছে, এই বিচ্ছুরণ ক্ষমতাটাকে আমরা কি বলতে পারবো? এই বিচ্ছুরণ ক্ষমতাটাকে আমরা বলতে পারবো, এইটা এইভাবে বোধহয় বইতে লেখা নাই, থিটা ডিভাইডেড বাই ডেল্টা অফ মধ্য রশ্মি, থিটা ডিভাইডেড বাই ডেল্টা অফ মধ্য রশ্মি। যে কোনো দুইটি আলোক রশ্মির কৌণিক বিচ্ছুরণের বিয়োগফলের বা কৌণিক বিচ্ছুরণের মান এবং মধ্য রশ্মির বিচ্ছুরণের অনুপাতকে আমরা বলি বিচ্ছুরণ ক্ষমতা, ডিসপারশন পাওয়ার, কাহিনী শেষ। তাহলে এইখান থেকে খেয়াল করেন মধ্য রশ্মির প্রতিসরণাঙ্ক আমরা জানি, সুতরাং মধ্য রশ্মির বিচ্যুতি যদি বাইর করতে চাই, তাইলে মধ্য রশ্মির বিচ্যুতি ডেল্টা সমান কি আসবে? ডেল্টা সমান আসবে হচ্ছে মিউ মাইনাস 1 ইন্টু এ, যেখানে এই মিউ কিন্তু এই মিউকে রেফার করতেছে, মধ্য রশ্মির মিউ। ঠিক আছে, আচ্ছা, তাহলে এইখান থেকে আমরা কি বাইর করতে চাই? আমরা বাইর করতে চাই বিচ্ছুরণ ক্ষমতা। সুতরাং এইখান থেকে আমি বলবো হচ্ছে বিচ্ছুরণ ক্ষমতা, বিচ্ছুরণ ক্ষমতাটাকে কোথাও কোথাও ওমেগা দিয়ে লেখে, আবার কোথাও কোথাও থিটা দিয়ে লেখে। তো আমি একটু ওমেগার মতো করেই লিখছি। সো এই ওমেগা সমান কি? ওমেগা সমান হচ্ছে থিটা ডিভাইডেড বাই ডেল্টা অফ মধ্য রশ্মি। তাহলে এইখান থেকে কি বলতে পারবো? বা ওমেগা সমান সমান, ওমেগাটা আমার ডব্লিউ হয়ে যায় বারবার, তো ওমেগা সমান সমান থিটার একটা মান পাইছিলাম ভায়োলেট মাইনাস রেড, ভায়োলেট মাইনাস রেড ইন্টু এ। তাহলে চলো বসায় দেই, মিউ অফ ভায়োলেট মাইনাস মিউ অফ রেড ইন্টু হচ্ছে এ, ডিভাইডেড বাই নিচে আসবে কি? ডেল্টা অফ মধ্য রশ্মি। সো এই হচ্ছে ডেল্টা অফ মধ্য রশ্মি। তাহলে মিউ মাইনাস 1 ইন্টু এ, উপরে নিচে এ কাটা যাবে, বা এইখান থেকে ওমেগা ইজ ইকুয়ালস টু হচ্ছে মিউ অফ ভায়োলেট মাইনাস মিউ অফ রেড ডিভাইডেড বাই মিউ মাইনাস 1। সো এই হচ্ছে আমাদের বিচ্ছুরণ ক্ষমতার জন্য সূত্র। সো দেখো আমি আবারও বলতেছি, বিচ্ছুরণ ক্ষমতা সবসময় যে ভায়োলেট এবং রেড, সবাই মনোযোগ দিয়ে কথা শুনো, সবসময় যে বেগুনি এবং লাল এদের জন্যই বাইর করতে হবে এমন কোনো কথা নাই। আমি যদি একটা জেনারেলাইজ ইকুয়েশন চিন্তা করি, আমি যদি একটা সাধারণ সমীকরণ চিন্তা করি, সাধারণ সমীকরণ মানে কি? যে কোনো কেসে আমি একটা সমীকরণ ব্যবহার করতে পারবো। তো আমি যদি একটা সাধারণ সমীকরণ ব্যবহার করি, জেনারেল ইকুয়েশন, তো এই সাধারণ সমীকরণ কি আসবে? সাধারণ সমীকরণ আসবে হচ্ছে ওমেগা ইকুয়ালস টু মিউ অফ বড় মাইনাস মিউ অফ ছোট ডিভাইডেড বাই মিউ মাইনাস 1। সো এই হবে হচ্ছে আমাদের বিচ্ছুরণ ক্ষমতার সাধারণ সমীকরণ। এবং এই যে মিউ লিখছি, এই মিউ সমান কি হবে? এই মিউ সমান হবে হচ্ছে মিউ অফ বড় প্লাস মিউ অফ ছোট ডিভাইডেড বাই 2। মানে সব সময় যে বেগুনি আর রেড যোগ করে 2 দিয়ে ভাগ করব এরকম কোনো ব্যাপার নাই। ধরো তোমাকে বললো লাল আর আসমানি, তো লাল আর আসমানি বললে লালের জন্য প্রতিসরণাঙ্ক বসাবো, আসমানির জন্য প্রতিসরণাঙ্ক বসাবো, 2 দিয়ে ভাগ করব। তো যদি বলে বেগুনি এবং লাল, তাহলে বেগুনি আর লাল, লাল আর আসমানি, লাল আর আসমানি। ঠিক আছে, বুঝতে পারছি।
এ লিখতে হবে না, এ কোথায় আছে? বিচ্ছুরণ ক্ষমতার সমীকরণে এ কোথায় আছে? বিচ্ছুরণ ক্ষমতার সমীকরণে তো এ নাই। এ এ কাটা গেছে না বস? ঘুমাস নাকি তোরা? নিচে যে মিউ আছে এটি কার প্রতিসরণাঙ্ক? এই যে নিচে যে মিউ আছে এটি কার প্রতিসরণাঙ্ক বলছি। অদ্ভুত অদ্ভুত। কোন একদিন জানি আমি তোদেরকে বলবো ভাইয়া কোশ্চেন বুগি নাই। আমি তোমাদের কোশ্চেন বুগি নাই, কোশ্চেন বুকতে পারি নাই। তখন সেজুতির নাম নেওয়াই লাগবে বললেন। সে এমন কি বলছিল? কিছু একটা বলছিল যেটা আমি লিখতে চাইছিলাম, আমি লেখার আগে সে বলছিল। ঠিক আছে। স্যার, স্যার। জীবনে অনেক সম্বোধন পাইছি, এই প্রথম এরকম একটা সম্বোধন পাইলাম, মনটা আমার ভরে গেছে। স্যার, লাভ ইউ, লাভ ইউ সো মাচ। নাম বলবো না। স্যার, বিভিন্ন কলেজে টেস্ট পরীক্ষা কখন হয়? উম, এক পরীক্ষা হয়, বাট মোস্ট প্রবাবলি ডিসেম্বর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি এইদিকে। ঠিক আছে। কাজল ব্রাদার্সের আলী আসগর স্যারের ফিজিক্স বইটা কেমন? উল্টায় দেখি নাই, সরি। সেপ্টেম্বরে হয়, কেউ কেউ বলতেছে সেপ্টেম্বরে হয়। তাইলে আমি বেশি অ্যাডভান্স কথা বলে ফেলছি, বেশি পিছায় বলে ফেলছি, দুঃখিত। তো আসেন আমরা ডিসপারশন নিয়ে পড়ালেখা করে ফেলছি, আমরা এই জিনিসটা মনে রাখবো। এবং এখানে বেসিক্যালি বাচ্চা লোক প্রচুর ইনফরমেশন, এখানে প্রচুর ইনফরমেশন। ঠিক আছে। আচ্ছা, কে জানি জিজ্ঞেস করতেছি, সুভানা, আমি তোর কোশ্চেনটা রিপ্লাই দিচ্ছি, তোর কোশ্চেনটা রিপ্লাই দিচ্ছি, ভালো কোশ্চেন করছিস। তো কথা হচ্ছে যে এখানে আমরা চারটা জিনিস সম্পর্কে জানছি: বিচ্যুতি কোণের মান, প্রতিসরণাঙ্কের মান, আলোর বেগের মান এবং তরঙ্গ দৈর্ঘ্যের মান। এবং মনে রাখতে হবে যে বিচ্যুতি কোণ আর প্রতিসরণাঙ্ক একই রকম, এরা বাড়লে দুজনই বাড়বে, কমলে দুজনই কমবে। আর আলোর বেগ এবং তরঙ্গ দৈর্ঘ্য এরা একই রকম, বাড়লে দুজনই বাড়বে, কমলে দুজনই কমবে। তো সম্পর্কটা হচ্ছে এই রকম, মনে রাখবো সবসময়কার জন্য। বেগুনি রঙের বিচ্যুতি সবচাইতে বেশি এবং লাল রঙের বিচ্যুতি সবচাইতে কম। এবং তোমাদের সৃজনশীলে এরকম একটা কোয়েশ্চেন খুব আসতে পারে যে রেল লাইনে বা আমাদের কি বলে এটাকে, ল্যাম্পপোস্টের রাস্তায়, মেইন রোডে ট্রাফিক সিগনালে থামুন। তো এই থামুন চিহ্নটা বা থেমে যাওয়ার সাইনটা সবসময় লাল রং দিয়ে দেখানো হয়। থেমে যাওয়ার সাইনটা সবসময় লাল রং দিয়ে কেন দেখানো হয়? কারণ এই লাল রঙের আলোর কৌণিক বিচ্যুতি কম, এবং এই লাল রঙের আলোর, খেয়াল করো, আলোর বেগের মান সবচাইতে বেশি। লাল রঙের আলোর বেগের মান সবচাইতে বেশি এবং বিচ্যুতির মান সবচাইতে কম। তাইলে এটা ছড়ায় যাবে না, এটা একদম স্ট্রেইট যাবে। তাইলে অনেক দূর থেকে দেখা যাবে, লাল রঙের আলোকে অনেক দূর থেকে দেখা যাবে এবং স্পষ্টভাবে দেখা যাবে। ধরো আলো যদি ছড়ায় যায়, আলো যদি এরকম ডাইভার্জ করে, তখন আলো কিন্তু একটু ঝাপসা হয়ে যাবে, ঘোলা হয়ে যাবে। কিন্তু যখন মোর অর লেস সোজাসুজি আগাবে, তখন আলোকে আমরা ডিরেক্ট দেখতে পারবো। সো এই জন্য বিপদ সংকেত, এই কথাটা আমি কইতে পারতেছিলাম না, বিপদ সংকেত বা থেমে যান, এই সমস্ত কেসের জন্য লাল রংটা বেশি ব্যবহার হয়। একটা সৃজনশীলের খ নাম্বার বলে দিলাম। আর এইখান থেকে আমরা কিছু হিসাব নিকাশ করছি, এই হিসাব নিকাশটা আমরা করছি কার জন্য? এইটা একটা ভালো কোশ্চেন। আমরা হিসাব নিকাশটা করছি সরু প্রিজমের জন্য। তো এখন এই জায়গায় কেউ কেউ জিজ্ঞেস করছো যে সরু প্রিজম আমরা কেন ব্যবহার করছি। সরু প্রিজম আমরা দুই কারণে ব্যবহার করছি। এক নাম্বার কারণ হচ্ছে যে সরু প্রিজমের ক্ষেত্রে কৌণিক বিচ্যুতি আমরা ডিরেক্ট বাইর করতে পারি। কৌণিক বিচ্যুতির জন্য আমাদের সরাসরি সূত্র আছে। এবং সরু প্রিজম আমরা কাকে বলি? সরু প্রিজম আমরা সেই প্রিজম গুলাকেই বলি যেই প্রিজম গুলার বিচ্যুতি কোণের মান মোর অর লেস 10 ডিগ্রির কম, কোথাও কোথাও 8 ডিগ্রিও হিসাব করা হয়। তো সরু প্রিজম আমরা কেন চিন্তা করছি? কারণ এক্সপেরিমেন্টাল কাজে যখন আপনারা জিওমেট্রিক্যাল অপটিক্স নিয়ে পড়াশোনা করবেন, আপনারা যে কোনো ইঞ্জিনিয়ারিং সাবজেক্টেই পড়লে, ফিজিক্সের বা অপটিক্সের এক আধটা কোর্স থাকলে আপনারা জিওমেট্রিক্যাল অপটিক্স পড়বেন, এবং ওই জিওমেট্রিক্যাল অপটিক্সে দেখবেন প্র্যাকটিক্যালি আমরা যেই প্রিজম গুলা ব্যবহার করি, ফ্র্যাঙ্কলি আমি যেই বুয়েটে অপটিক্সের কোর্স করছিলাম, প্রিজম ব্যবহার করছিলাম, সেইটা সরু প্রিজম ছিল। তো
প্র্যাকটিক্যালি আমরা যেই প্রিজমগুলা এক্সপেরিমেন্টাল কাজে ব্যবহার করি সেটা বেসিক্যালি সরু প্রিজম। আর কেন আমি বড় প্রিজম নিচ্ছি না, কেন আমি একটা সমবাহু প্রিজম নিচ্ছি না, কেন একটা নর্মাল বড় প্রিজম নিচ্ছি না, কারণ ওইটার ক্ষেত্রে আসলে বিচ্যুতিটা আমরা ডিরেক্ট এরকম সূত্র দিয়ে বাইর করতে পারি না। ওইটার ডিসপারশন বা কৌণিক বিচ্যুতি বাইর করার জন্য আমাদেরকে অনেক গ্যাঞ্জাম করতে হয়। তো সেইটা বেসিক্যালি আমাদের জন্য আউট অফ সিলেবাস, নট এন্টায়ারলি নেসেসারি। এইচএসসি তে তো একেবারেই নাই। ইভেন মানে আমি তো ফিজিক্স নিয়ে পড়াশোনা করি নাই, বাট মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং সিভিল ইঞ্জিনিয়ারিং বা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, মানে যে কোনো ইঞ্জিনিয়ারিংই তুমি পড়ো না কেন তোমাকে ফাটায় দুইটা সাবজেক্ট পড়াবে, এক হচ্ছে ম্যাথ আর এক হচ্ছে ফিজিক্স। তো এই দুইটা সাবজেক্টে তোমাকে আসলে ফিজিক্স আর ম্যাথ অনেক বেশি পড়তে হবে। তো আমার বোধহয় 3টা সলিড কোর্স ছিল ফিজিক্সের উপরে, এর মধ্যে একটা মডার্ন ফিজিক্স আর 2টা ছিল রেগুলার ফিজিক্সের উপরে। তো কোনো জায়গাতেই আমি বেসিক্যালি অপটিক্সের কোর্সে নর্মাল প্রিজম বা সমবাহু প্রিজম দেখি নাই, আমি সবসময় সরু প্রিজম দেখছি। সো এই জন্য সরু প্রিজমটাই আমরা স্টাডি করতেছি। ঠিক আছে, প্রিজমের দাম খুব বেশি না, শখানেক টাকার মতো, যেগুলো নর্মাল প্রিজম। ঠিক আছে, আচ্ছা, ওকে। আর এখান থেকে আমরা বিচ্ছুরণ ক্ষমতার মানটানো বের করছি। ওকে, আচ্ছা, 5 মিনিট 2 মিনিট একটু রেস্ট করেন, কোনো ব্রেক না, কোনো ব্রেক না, আমরা জাস্ট একটু যা যা পড়লাম সবকিছুর সংজ্ঞা টঙ্গা গুলো একটু দেখে নিব। ভাই, তোদের কথা শুনে মনে হচ্ছে যে আমার পড়ানো বাদ দিয়ে একটা দোকান খোলা উচিত, যেই দোকান থেকে দেখালান বাইচালান প্রিজম প্রিজম প্রিজম, সমবাহু প্রিজম 100 টাকা, সরু প্রিজম 80 টাকা, সিলিন্ড্রিক্যাল প্রিজম 150 টাকা, প্রিজম বেচা উচিত আমার। পড়ানো বাদ দিয়ে আমার প্রিজম বেচা উচিত, প্রিজম বেচলে বড়লোক হয়ে যাব। দাঁড়া, আমি এনাম ভাইয়ের সাথে কথা বলতেছি। অদ্ভুত দুষ্টুগুলো। বিচ্ছুরণের কথাবার্তা বলা হয়েছে, নিউটন সাহেব, হিজ হাইনেস মহান মনীষী নিউটন চলে আসছে আমাদের জীবনে সমস্ত ঝামেলা মিটানোর জন্য। সো 7টা মূল বর্ণে ভাগ হয়েছে, বিচ্ছুরণ বলছে বিচ্ছুরণের ফলে যা পাওয়া যায় সেটাকে বর্ণালী বলে। ঠিক আছে, আচ্ছা, কিচ্ছু লেখা লাগবে না, লেখালেখি বন্ধ করো, 2 মিনিট রেস্ট নাও, 2 মিনিট রেস্ট নাও। আচ্ছা, বিচ্ছুরক মাধ্যম, বেসিক্যালি প্রিজমটা যেই উপাদানের তৈরি সেটাকেই আমরা বিচ্ছুরক মাধ্যম বলি আর কি। ঠিক আছে, আচ্ছা, একবর্ণীয় আলো হচ্ছে সাদা রং, এটাকে একবর্ণীয় আলো বলে, এখানেও বর্ণালী দেখানো হয়েছে। এই যে খেয়াল করো, আমি এই ছবিটা তোমাকে কেন দেখাইছি জানো, কারণ আমাদের বেসিক্যালি লেখা উচিত ছিল এইভাবে, বে নি আ স হ ক লা, আমাদের এই সিরিয়ালে লেখা উচিত ছিল। ঠিক আছে, কারণ লাল রঙের বিচ্যুতি সবচাইতে কম হয় এবং বেগুনি রঙের বিচ্যুতি সবচাইতে বেশি হয়। এবং যে বর্ণালীটা আমরা দেখি, খেয়াল করো বাচ্চা লোক, যেই বর্ণালীটা আমরা দেখি সেই বর্ণালীতে ভায়োলেট, বেগুনি, বেগুনি থাকে হচ্ছে সবচাইতে নিচে। কি বেগুনি বেগুনি শুরু করছেন, মনে হচ্ছে এখন পেঁয়াজু বেগুনি খাইতে হবে। আর এই যে লাল রং, লাল রংটা থাকে হচ্ছে সবচাইতে উপরে। সো আমাদের লেখার স্টাইল আসলে এইটাই হওয়া উচিত ছিল, বেনি আসহ কলা, বাট আমরা আসলে উপর থেকে নিচে লিখি আর কি। ঠিক আছে, ওকে, আচ্ছা, ওকে, এগুলা একটু দৈনন্দিন জীবনে কাজ। ধরো বুয়েট অ্যাডমিশন টেস্টের হলে বইসা, মানে আমি যেটা চিন্তা করছিলাম, আমি 3টা অঙ্ক মিলাইতে পারি নাই বুয়েট অ্যাডমিশন টেস্টে। প্রথম 15 মিনিটে আমি 3টা অঙ্ক ট্রাই করছি, 3টা অঙ্কের একটা অঙ্ক মিলে নাই। ইমানে সত্যি কথা করছি, জানি না এর আগেও বলছি হয়তো। তখন আমি চিন্তা করতেছিলাম যে আমি যদি বুয়েটে চান্স না পাই তাইলে কি আমি মোটর গ্যারেজের মেকানিক হব? কারণ রিক্সা তো আমি চালাইতে পারবো না, যেই আমার ফিজিক্যাল ফিটনেস, রিক্সা ঠেলা গাড়ি আমি টানতে পারবো না, নাকি আমি মিস্ত্রি হব, স্যানিটারি মিস্ত্রি, এগুলা চিন্তা করতেছি। এখন মনে কর আল্লাহ না করুক, তুই প্রিপারেশন নিছস ইঞ্জিনিয়ারিং এর, গেছস মেডিকেল পরীক্ষা দিতে, যাই দেখলি যে তুই কিচ্ছু পারস না, সাধারণ জ্ঞান কিচ্ছু পারস না, বায়োলজি কিচ্ছু পারস না, তুই এখন চিন্তা করবি, আচ্ছা আম্মা কেন আমার সাদা শার্টটা ধোয়ার পর নীল রং দিছিল, নীল, ঠিক আছে, বিভিন্ন কোম্পানির নীল, গুড়া নীল, লিকুইড নীল, কোনো ব্র্যান্ডের নাম বলবো না। তো ব্যাপার যেটা হচ্ছে, নর্মালি আমরা সাবান দিয়ে কাপড় ধুই বা ডিটারজেন্ট দিয়ে কাপড় ধুই, একই কথায়, সবই ডিটারজেন্ট বা সবই সাবান। তো এই কাপড় ধোয়ার পরে ও বেসিক্যালি একটা হলুদ ভাব তৈরি করে, হলদেটে ভাব। তো এই হলুদ এবং নীল, এরা বেসিক্যালি হচ্ছে ভাইস ভার্সা। হলুদ এবং নীল এরা বেসিক্যালি হচ্ছে ভাইস ভার্সা, উল্টা। সো হলুদের একটা হালকা হলদেটে ভাব থেকে যায়,
এই হলদেটে ভাবটা দূর করার জন্য নীল রং দেয়া হয়। তো এইটাই বেসিক্যালি বলা হয়েছে, সাদা কাপড় ধোয়ার পরে কিছুটা হলদেটে দেখা যায়, এইটা বেসিক্যালি হচ্ছে ডিটারজেন্টের প্রভাব। পানির সাথে যখন ময়লা ঘষে উঠে চলে যায়, তো এই ডিটারজেন্ট, তিনটা ম্যাথ মিললো না, কিভাবে কামব্যাক দিলেন, দিসি কামব্যাক, সেই কামব্যাকের গল্প বলবো নাইলে, আগে প্রিজম পরে শেষ করি। ঠিক আছে, সাদা রং ধোয়ার পর কিছুটা হলদেটে দেখায়, তো এই হলুদ দূর করার জন্য আমরা হচ্ছে একটু নীল টিল দেই একটু চকচকে বানানোর জন্য। আচ্ছা, তো এখানে ব্লা 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 কিছু বলা আছে, দেখে নাও একবার, 2 সেকেন্ড, 2 সেকেন্ড দেখে নাও। ঠিক আছে, নিউটন এবং এদের সময়কার বিজ্ঞানী নিয়ে কথা বলি। এখনকার সময়ে বিজ্ঞানী নেই, অনেক আছে এখনকার সময়ে বিজ্ঞানী। এখন ব্যাপার হচ্ছে যে এখনকার সময়ের বিজ্ঞানীরা যা কিছু আবিষ্কার করতেছেন, সেইটা আসলে আমরা আহ জানি না বা পড়ি না, সেই জন্য আমরা প্র্যাকটিস করি না। কিন্তু আমরা তো আসলে যা পড়তেছি সব নিউটনিয়ান ফিজিক্স পড়তেছি, বা আধুনিক পদার্থবিজ্ঞানে একটু আইনস্টাইনীয় ফিজিক্স পড়তেছি। তো এই কারণে হচ্ছে আমরা নিউটন, আইনস্টাইন বা টমাস আলভা এডিসন, এদের কথাই হচ্ছে বেশি বেশি পড়ি। ঠিক আছে, হ্যাঁ, আমি আরো কিছু ঠিক করতে পারি। তোর বাসার ফ্যানটা নষ্ট হইলে আমারে ফোন দিস, আমি গিয়া তোর বাসার ফ্যান ঠিক করে দিব। আচ্ছা, তো এখানে কি হয়েছে, আমাদেরকে বিচ্যুতির কথা বলা হয়েছে, বিচ্ছুরণ, কৌণিক বিচ্ছুরণ বলি এইটাকে আমরা, বলি হচ্ছে ভায়োলেট মাইনাস রেড। মধ্য রাশির বিচ্যুতিকে মূল রশ্মির বিচ্যুতি হিসেবে ধরা হয়, হলুদ রশ্মিকে মধ্য রশ্মি হিসেবে বিবেচনা করা হয়। হেতু কই, হেতু, হেতু মানে কারণে আর কি। হেতু, বিভিন্নতা হেতু, চমৎকার, বিডিবিডি, বিভিন্নতার কারণে, বিভিন্ন মাধ্যমের প্রতিসরণাঙ্কের বিভিন্নতার কারণে। তোর তো বাংলার অবস্থা ভালো না রে। আচ্ছা, তো কৌণিক বিচ্ছুরণ সমান এই সমস্ত সূত্রও কিন্তু আমরা পড়ছি। দেখো, সবই পরিচিত সূত্র, সবই পরিচিত সূত্র, দেখায় দিচ্ছি। এরপরে গিয়ে বিচ্ছুরণ ক্ষমতা, এই বিচ্ছুরণ ক্ষমতা নিয়েও আমাদের কথাবার্তা হয়েছে। বিচ্ছুরণ ক্ষমতা নিয়ে আমাদের কথাবার্তা হয়েছে। বিচ্ছুরণ ক্ষমতা কাকে বলে, এই জিনিসটা ইম্পর্টেন্ট, এই জিনিসটা ইম্পর্টেন্ট, একটু শুনেন। কোন একটি স্বচ্ছ মাধ্যম কর্তৃক সৃষ্ট বর্ণালীতে দুই অন্তিম রশ্মির, খেয়াল করো, দুই অন্তিম রশ্মির, এইটুকু পর্যন্ত থাকো। তো দুই অন্তিম রশ্মির ব্যাপার কি, বেগুনি রং হচ্ছে সবচাইতে বেশি, আর লাল রং হচ্ছে সবচাইতে কম। তো এই দুইটার যে ব্যবধান, এইটা এবং মনে করো আরেকটা যা আছে আর কি, তো এই দুইটার ব্যবধান হইতে পারে। এখন এই দুইটা না হয়ে যে কোনো দুটি বর্ণের আলোক রশ্মি, আমরা এইটাই বলতেছিলাম কিন্তু, যে সব সময় যে ভায়োলেট এবং রেড হবে এমন কোনো ব্যাপার নাই। হ্যাঁ, অন্তিম মানে তো শেষ। তো লাল রংটা কি সবচাইতে উপরে না, লাল রঙের উপরে তো আর কিছু নাই, আর বেগুনি রঙের নিচে তো সবচাইতে নাই। সো অন্তিম মানে তোমরা প্রান্ত বিন্দু, প্রান্ত রশ্মি চিন্তা করতে পারো, লাল রং সবচাইতে উপরে, বেগুনি রং সবচাইতে নিচে। ঠিক আছে, আচ্ছা, কৌণিক বিচ্যুতির পার্থক্য এবং মধ্য বা গড় রশ্মির কৌণিক বিচ্যুতির অনুপাতকে বিচ্ছুরণ ক্ষমতা বলে, একে ওমেগা দ্বারা প্রকাশ করা হয়। সো আমরা সবচাইতে উপরের এবং সবচাইতে নিচের এই দুইটাকে নিয়েও চিন্তা করতে পারি, অথবা যে কোনো দুইটা রশ্মির পার্থক্য নিয়ে চিন্তা করতে পারি, একই হবে, প্রান্তীয়। অন্তিম মানে প্রান্তীয়, ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা, আচ্ছা, এখান থেকে বিচ্ছুরণ ক্ষমতার চিত্রটিত্র দেখানো হয়েছে। মধ্য রশ্মির গড় বিচ্যুতি আমরা এটা দেখছি, ডেল্টা ভি প্লাস ডেল্টা আর বাই 2, আর এখানে হচ্ছে ডেল্টা ভি মাইনাস ডেল্টা আর বাই মিউ। তো এখান থেকে যা যা করার এটা আমরা করছি, তো এইটুকু আমরা পড়ে ফেলছি, বুঝতে পারছি। তো এইটুকু পর্যন্ত আমাদের ডান, বিচ্ছুরণ টিচ্ছুরণ ডান। অলরেডি এটার কথা আমরা বলছি যে বিপদ সংকেত, বা যেরকম একটা সংকেত আমাদের দূর থেকে দেখতে হবে, এই ধরনের সংকেত দেখার জন্য সবসময় আমরা লাল রং ব্যবহার করি। কেন ব্যবহার করি, ব্যাখ্যা বিশ্লেষণ দেওয়া আছে। সহজ কথা, ওর বিচ্ছুরণ কম, ওর ডেল্টার ভ্যালু হচ্ছে কম, এবং সি এর মান এবং ল্যামডার মান হচ্ছে অনেক বেশি, তাই হচ্ছে অনেক দূর থেকে স্পষ্ট দেখা যায়, অনেক দূর থেকে স্পষ্ট দেখা যায়। তো এই কারণে আমরা হচ্ছে লাল রংটাকে থামুন বা বিপদ সংকেত এই ধরনের হিসেবে ব্যবহার করি। ঠিক আছে, সাদা কাপড় এবং কালো কাপড়ের মধ্যে কোনটি আগে শুকাবে? সাদা কাপড় আগে শুকানোর কথা না বস?
আচ্ছা, সূর্যোদয় এবং সূর্যাস্তের সময় দিগন্ত রেখায় আকাশের রং লাল দেখায় কেন? কারণ লাল রং বিচ্যুত হচ্ছে সবচাইতে কম। লাল রং বিচ্যুত হচ্ছে সবচাইতে কম এই কারণে। ঠিক আছে? একবার একটু ব্যাখ্যাটা সরি, একবার একটু পড়ে দেখেন। ঠিক আছে? ধূলিকণা কর্তৃক সূর্য পুনঃ বিক্ষিপ্ত হয়। সো লাল রঙের বর্ণ ব্যতীত অন্যান্য বর্ণসমূহ অধিক বিক্ষিপ্ত হয়। লাল রং ব্যতীত অন্যান্য বর্ণগুলো অধিক বিক্ষিপ্ত হয়, কিন্তু বেগুনি রং অনেক তাড়াতাড়ি হাওয়া হয়ে যায়, সবুজ হলুদ অনেক তাড়াতাড়ি চলে যায়, কিন্তু লাল রংটা অনেক পর পর্যন্ত থাকে। তো এই জন্য লাল রংটাকে হচ্ছে আমরা বেশিক্ষণ দেখতে পাই। ঠিক আছে? ওকে, এই হচ্ছে কথা। তো জনগণের মনে অনেক প্রশ্ন। বুয়েটে ট্রিপলি সাবজেক্ট না মেকানিক্যাল সাবজেক্ট, এরকম কোনো সাবজেক্ট নাই। বুয়েটে টপ সাবজেক্ট বলে কিছু নাই। বুয়েটের স্টুডেন্টরা যেই সাবজেক্ট বেশি বেশি নেয় সেটাই টপ সাবজেক্ট। বাট এই মুহূর্তে সিএসসি অথবা ইলেকট্রিক্যাল এই দুইটাই হচ্ছে বেশি টপের দিকে আছে, সিএসসি অথবা ইলেকট্রিক্যাল। এরপরে মেকানিক্যাল বা সিভিল। এইচএসসি তে কোন কলেজ ছিলাম? চিটাঙ্গে ছিলাম, চিটাং বোর্ডের স্টুডেন্ট ছিলাম, চিটাং ইস্পাহানি পাবলিক স্কুল অ্যান্ড কলেজের স্টুডেন্ট ছিলাম। বিচ্ছুরণ আর বিচ্যুতি, বিচ্ছুরণ মানে হচ্ছে দুইটা রঙের পার্থক্য। বিচ্ছুরণ মানে দুইটা আলোর, দুইটা রঙের দুইটা আলোর যেই পার্থক্য সেইটাকে আমরা বলি হচ্ছে বিচ্ছুরণ। ঠিক আছে? ওকে, ইস্পাহানিতে, গুড। বিচ্যুতি কি ভেক্টর? না, বিচ্যুতি ভেক্টর না, এটা তো একটা অ্যাঙ্গেলের মান। একটা অ্যাঙ্গেলের মান কেন ভেক্টর হবে? আচ্ছা, কে জানি অনেকবার জিজ্ঞেস করছে আকাশ নীল রং দেখায় কেন? তো এখন ব্যাপারটা হচ্ছে যে নীল রঙের যেই তরঙ্গ দৈর্ঘ্যটা আছে ওইটা বেসিক্যালি ধরো মাঝামাঝি একটা জায়গায়। ঠিক আছে? সো এই নীল রঙের তরঙ্গ দৈর্ঘ্যটা এরকম যে এই নীল রংটা ছড়ায় পড়ে হচ্ছে বেশি জায়গায়। যে আমরা যে আসলে সূর্যালোক দেখি, বেসিক্যালি তুমি তো রাতের বেলা আকাশ দেখো না। তুমি রাতের বেলা আকাশে তাকাইলে কি দেখো? যদি তুমি তারা দেখো তাহলে তারা দেখতে পারো, চাঁদ থাকলে চাঁদ, আর চাঁদ তারা কিছু না দেখলে তুমি অন্ধকার দেখো, কালো দেখো, ডার্ক, কোনো লাইট নাই। সো তুমি বেসিক্যালি দিনের বেলা তুমি যে আসলে আলোটা দেখো, আকাশের যেই ভিজুয়ালটা তোমার কাছে আসে সেটা একটু নীল রং দেখায়। কেন নীল রং দেখায়? কারণ মানে এইটা হচ্ছে আমাদের বায়ুমণ্ডল, ধূলিকণা, অন্যান্য আরো ওজোন লেয়ার, গ্যাস, সো এই সবকিছু লেয়ারের ভিতর দিয়ে আসতে আসতে এইটার একটা টার্ম আছে, সম্ভবত বসের নাম হচ্ছে বিজ্ঞানী রেইলি, আমার এক্সাক্ট মুখস্থ নাই, বাট রেইলির বিচ্ছুরণ বলে একটা টপিক আছে। রেইলির বিচ্ছুরণ, বিজ্ঞানী রেইলি। তো এই রেইলির বিচ্ছুরণে উনি এটা খুব সুন্দরভাবে দেখাইছেন যে ডিসপারশনের কারণে, বিচ্ছুরণের কারণে নীল রংটা বেসিক্যালি যখন আলো পূর্ণভাবে পড়তেছে, দেখো তুমি কিন্তু আকাশ নীল রং দেখো কখন? সকাল, দুপুর, বিকাল, সন্ধ্যা লাগার আগ পর্যন্ত। সন্ধ্যা লাগার আগেই তুমি একটু কালচে দেখো, লালচে দেখো, কমলা দেখো, এরকম দেখো। কিন্তু যখন ডে লাইট, পূর্ণ ডে লাইট থাকতেছে, যখন সূর্য ডিরেক্ট সাদা আলো দিচ্ছে, তখন তুমি আকাশটাকে নীলচে দেখো। যার কারণ হচ্ছে ওই যে নীল রংটা যেহেতু একটু মাঝামাঝি তরঙ্গ দৈর্ঘ্যের, সো ওইটা বেসিক্যালি ওই ধূলিকণা, ওজোন লেয়ার, এই সবকিছু হিসেবে আমরা আসলে ছড়ায় পড়তে দেখি, এইটা বেশি ভিজিবল হয়, এই কারণে আমরা দেখি। ঠিক আছে? ওকে, ফাইন, ফাইন, ঠিক আছে, ওকে। আচ্ছা, কামব্যাকের গল্প, কামব্যাকের গল্প আসলে তেমন কিছু না। আমি একটু দুই লাইন, আজকে আমার পড়ানো শেষ, আমি অনেক খুশি। তো ব্যাপার যেটা হচ্ছে না, আমি আরো কিছু অঙ্ক করাবো, এত টপিক পড়াইলাম। আহ বুয়েট অ্যাডমিশন টেস্টে আমাদের সময় যেটা হইতো, আমি যেই সময় বুয়েটে পরীক্ষা দিছি, আমাদের সময় বুয়েটে একটাই পরীক্ষা হইতো, প্রিলি ছিল না, এবং আমাদের সময় বুয়েটে এমসিকিউ ছিল। তো আমরা 4 ভাগে পরীক্ষা দিছিলাম। প্রথমে পরীক্ষা দিছিলাম ফিজিক্স আর ম্যাথের রিটেন,
এরপরে একটা পরীক্ষা হইছে ফিজিক্স আর ম্যাথের এমসিকিউ, এরপরে পরীক্ষা হইছে কেমিস্ট্রি রিটেন, এরপরে পরীক্ষা হইছে কেমিস্ট্রি এমসিকিউ। সো আমি যখন পরীক্ষা দেওয়া শুরু করছি আমার শুরুতে পড়ছিল হচ্ছে ফিজিক্স আর ম্যাথের রিটেন এবং শুরুতেই ম্যাথের কোয়েশ্চেন ছিল। এবং যদিও অনেক বছর আগের কথা, তোমরা এখন কোয়েশ্চেন ব্যাংকে কোথাও হয়তো 2006 সালের কোয়েশ্চেন পাবা না। ব্যাক ইন 2006 বা আমাদের পরীক্ষা 2007-এর শুরুর দিকে হয়েছিল। তো ওই সময় ম্যাথ কোয়েশ্চেন ফাটাফাটি কঠিন হয়েছে এবং আমি আমার ট্রাই করা প্রথম 3টা ম্যাথ মিলাইতে পারি নাই। প্রথম ম্যাথটা আমি শুরু করছি, হয়তো 3-4 লাইন করছি, মিলে নাই, আটকায় গেছি। আমি পরের ম্যাথে গেছি, পরের ম্যাথ আমি 1-1.5 লাইন করছি, আটকায় গেছি। পরের ম্যাথে গেছি, আমি 2 শব্দ লিখছি, আটকায় গেছি। এবং সত্যি কথা, আমি কলমটা রেখে কিছুক্ষণ আমার সিট ছিল একদম লেফট কর্নারে ফার্স্ট বেঞ্চে। আমি বাইরে তাকাইছি, এইখানে একটা জানালা আছে, জাস্ট এইখানে একটা জানালা। এবং হ্যাঁ, ডাইনোসর দেখা না গেলেও সবুজ গাছপালা দেখা যাচ্ছিল। বুয়েট অনেক সবুজ ছিল, এখনো আছে, বাট এখন অনেক বিল্ডিং টিল্ডিং হয়েছে। তা আমি বাইরে তাকাই, আমি গাছপালা দেখতেছি এবং আমি ইমানে করছি, সত্যি কথা করছি ভাই, আমি চিন্তা করছি, এই লাইনটা আমি চিন্তা করছি, আমাকে কি বাসা থেকে বের করে দিবে আম্মু? আমাকে কি মোটর গ্যারেজের মেকানিক হইতে হবে? আমি কি ফ্রিজ ঠিক করতে পারবো? এই স্ট্যামিনা নিয়ে আমি কি রিক্সা টানতে পারবো? ইমানে করছি আমি এগুলা বুয়েট পরীক্ষার হলে বইসা চিন্তা করছি। এবং আমাদেরকে সবসময় একটা জিনিস বলা হয়েছে, টিচাররা, ভাইয়ারা, স্যাররা ক্লাসে বলছে যে ঘাড় ঘুরানো যাবে না। ঘাড় ঘুরাইলেই সাইলেন্ট এক্সপেল। মনে কর তুই দেখলিও না, কারো খাতার দিকে তুই তাকাইলিও না, তুই এমনি ঘাড় ঘুরাইছ। স্যারের মন চাইছে স্যার তোর রোল নাম্বারের উপরে একটা ক্রস চিহ্ন দিবে, তুই সাইলেন্ট এক্সপেল হয়ে যাবি। ঠিক আছে? তা আমি আর এদিকে ঘাড় মার ঘুরাচ্ছি না, আমি এদিকেই ঘুরায় আছি, কিছুক্ষণ তাকায় থাকলাম। তো এখন ধর, লাইক, যদি হারিয়ে যায় সবকিছু জীবন থেকে তাহলে তো হারিয়ে গেল। যদি বিষাদ আমার উদযাপন করতে হয়, যদি আমার ব্যর্থতাই মেনে নিতে হয়, তাহলে তো মেনে নিব। সেটা যখন আসবে তখন মেনে নিব। এখনো তো আমি আরো 2.5 ঘন্টার উপরে এই হলে আসি। তো এই 2.5 ঘন্টায় মানে স্টিল আই ক্যান ডু থিংস। আমি এখনো তো কিছু না কিছু করতে পারি। হ্যাঁ, আমার 3টা অঙ্ক মিলে নাই, 4 নাম্বার অঙ্কটা মিলবে কিনা সেটা আমি জানি না। তো এই জায়গায় আমি যে কাজটা করছিলাম, মনে করো এইটা তো একটা পেজ। তো বুয়েটে একটা পেজে 3টা কোশ্চেন থাকে। সো 1, 2, 3, এখানে আমি 2 লাইন লিখছি, এখানে 1 লাইন লিখছি, এখানে কিচ্ছু লিখি নাই। আমি এই পুরা খাতাটারে উল্টায় ফেলছি। পুরা খাতাটারে উল্টায় আমি হচ্ছে লাস্ট পেজ থেকে লেখা শুরু করছি এবং লাস্ট পেজের লাস্ট ম্যাথ দিয়ে আমি শুরু করছি। তারপরে আমি আস্তে আস্তে উপরের দিকে গেছি, তারপরে আমি উপরের দিকে গেছি এবং এইভাবে আমি হচ্ছে ফিজিক্স ম্যাথের মডিউল শেষ করছি। তারপরে আমি ফিজিক্স ম্যাথের এমসিকিউ, তারপর কেমিস্ট্রি, তারপর কেমিস্ট্রির এমসিকিউ, এইভাবে আমি আগাইছি। সো আমার কামব্যাকের গল্প আমি আসলে অনেক বেশি এইভাবে বলতে, আহ, মানে কামব্যাকটা আমার কাছে অনেক বেশি হাইলাইটেড না। মানে আপনি 2-3টা অঙ্ক পারেন নাই বুয়েট অ্যাডমিশন টেস্টে, এটা হইতেই পারে। কিন্তু আমার যেটা, আমি সবসময় আমার অ্যাডমিশনের স্টুডেন্টদেরকে যখন অফলাইনে পড়াইতাম, যখন মনে হইতো এইবার দেই পোলাপাইনকে একটা মোটিভেশন, পড়ানো শেষ, তা আমি সবসময় নিজের একটা মানসিক টেন্ডেন্সির কথা আমি সবসময় বলতাম, আপনাদেরকেও বলি। আপনারাও সামনে 1 বছর পরে অ্যাডমিশনের স্টুডেন্ট হবেন, আপনারা অলরেডি প্রি অ্যাডমিশনের কথাবার্তা হচ্ছে। সো আমি যখন থেকে বুয়েট অ্যাডমিশন টেস্টের জন্য কোচিং করা শুরু করছিলাম, মনোযোগ দিয়ে শুনো বাবু, তুমি বুয়েট অ্যাসপিরেন্ট হও, মেডিকেল অ্যাসপিরেন্ট হও, ঢাকা ভার্সিটি অ্যাসপিরেন্ট হও, হোয়াট এভার ইউর টার্গেট ইজ, তুমি A+ অ্যাসপিরেন্টই হও না কেন, যেদিন থেকে আমি প্রিপারেশন নেওয়া শুরু করছি, উপরওয়ালার রহমতে, আল্লাহর রহমতে, আমি ইনশাল্লাহ বুয়েটে চান্স পাবো। এই লাইনটাকে আমি একটা বাক্সবন্দি করে মনের ভিতরে, ব্রেইনের ভিতরে ঢুকায় রাখছিলাম এবং এই লাইনটার বাইরে আমি কোনো সেকেন্ড লাইন চিন্তা করি নাই, কিচ্ছু চিন্তা করি নাই। আমি ইনশাল্লাহ চান্স পাবো, পাবো, পাবো। এবং আরো 2-একটা কথা বলি যেগুলো শুনতে তোদের হাসি আসবে না মজা লাগবে আমি জানি না। মনে করো আমার বাসা থেকে কোচিং সেন্টারে যাইতে ধর 25-30 মিনিট সময় লাগতো, রিক্সা করে যাইতাম, বা কখনো কখনো আব্বু ড্রপ করতো। তো যখন আমি রিক্সা করে যাচ্ছি, আধা ঘন্টা সময় আছে, আমি এত স্টুডিয়াস ছিলাম না যে রিক্সার মধ্যে পড়ালেখা করব, এত না। তো আমি কি করতাম,
আমি ইনশাল্লাহ বুয়েটে চান্স পাবো, বুয়েটে চান্স পাবো, আকাশ বাতাস দেখতেছি, গাড়ি দেখতেছি, গাছপালা দেখতেছি, বুয়েটে চান্স পাবো, বুয়েটে চান্স পাবো, আওড়াচ্ছি না কিন্তু মনে মনে বলতেছি। সকালে দাঁত ব্রাশ করতে গেছি, সত্যি কথা বলতেছি ভাই, সকালে দাঁত ব্রাশ করতে গেছি, আয়নার সামনে দাঁত ব্রাশ করতেছি, হ্যাঁ বুয়েটে চান্স পাবো, বুয়েটে চান্স পাবো, বুয়েটে চান্স পাবো। অন্য কোনো সেকেন্ড থট আমি আনি নাই। এবং আরো একটা কথা বলি, আমাদের উইকলি পরীক্ষা হইতো, মানে প্রথম সপ্তাহে তোমাদেরও হবে অ্যাডমিশনে আসলে, প্রথম সপ্তাহে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, ইংলিশ যা যা পড়ানো হয়েছে এটার উপর একটা উইকলি পরীক্ষা হয়। এখানেও মজার কথা আছে। সো এই উইকলি পরীক্ষায় আমি পাইছি 300-তে 45। 45-এর আগে একটা শূন্য আছে। কত পাইছি? 300-তে 45 পাইছি। আমার ঘনিষ্ঠ বন্ধু নাদিম, নাদিম এখন এখন না, ও বুয়েটে লেকচারার ছিল, পরে এমআইটিতে চলে গেছে। ও বেচারা পাইছে 282। ও 282 পাইছে এবং ওর ব্যাপক মন খারাপ। 282 পেয়ে আমার বন্ধু নাদিমের, চিটাং কলেজের ফার্স্ট বয়, ওর ব্যাপক মন খারাপ। কেন? কারণ হাইয়েস্ট উঠছে 285। ওর ব্যাপক মন খারাপ। তো আমি হাঁটতে হাঁটতে নাদিমকে, নাদিম আমার নাম্বার জানে না, কারণ নাদিম তো নিজের দুঃখেই অস্থির। ঠিক আছে, নাদিম কি বলবে, নাদিম মূর্ছা যাচ্ছে, ও মুষড়ে পড়ছে, মারা যাচ্ছে। তো আমি নাদিমের কান্দে, আমার স্ট্রেট মনে আছে, কোচিং এর সিঁড়ি দিয়ে নামতে নামতে আমি নাদিমকে বললাম, আরে দোস্ত মন খারাপ করিস না, নেক্সট বার পারবি ইনশাল্লাহ। আমি কত পাইছি? 45। ও কত পাইছে? 282। ঠিক আছে, তো এটা তো গেল, নাদিমের সাথে আমার মিনি কনভারসেশন শেষ। আমাদের ক্লাস হইতো কোচিং এর 3 তলায়, 3 তলা থেকে নিচতলা পর্যন্ত সিঁড়ি দিয়ে নামছি। বিশ্বাস করো এই জায়গা সবচাইতে ইম্পর্টেন্ট। তুমি যদি জানতে চাও কামব্যাক কাকে বলে, আমি তোমাকে কামব্যাকের গল্প শোনাচ্ছি। আমি চিন্তা করছি, এই যে আমি 45 পাইলাম, আমি যে 255 নাম্বার পাই নাই, এই 255 নাম্বারে কি কি কোয়েশ্চেন আসছে, এই সবগুলা কোয়েশ্চেনের সলভ আমাকে আজকে রাতের মধ্যেই পারতে হবে। এবং নেক্সট পরীক্ষায় আমি ইনশাল্লাহ 150 পাবো। নেক্সট পরীক্ষায় আমি ইনশাল্লাহ 150 পাবো। আমি আজকে রাতের মধ্যেই এই 255 কভার করব এবং নেক্সট পরীক্ষায় ইনশাল্লাহ আমি 150 পাবো। নেক্সট পরীক্ষায় আমি 150 পাই নাই, নেক্সট পরীক্ষায় আমি পাইছিলাম 72। আমি 3 নাম্বার পরীক্ষায় গিয়ে 100 ক্রস করছিলাম, 5 নাম্বার পরীক্ষায় গিয়ে আমি 150 ক্রস করছিলাম। আমার সময় লাগছিল, বাট আমি তোমাদেরকে এই পুরা জায়গা থেকে, এই নাদিমের দুষ্টুমিটা বাদ দিয়ে একটাই ছোট্ট কথা বলি, আমি অ্যাডমিশন টেস্টে ভালো করছি, চান্স পাইছি। হ্যাঁ, আমার ম্যাথ ফিজিক্সের প্রতি অনেক ভালোবাসা ছিল। আমি অনেক বেশি কৃতজ্ঞ। আমার চিটাঙে এক বস ছিলেন, শওকত ভাই নাম। শওকত ভাইয়ের বাসায় আমরা 22 জন প্রাইভেট পড়তাম, 22 জনের মধ্যে 19 জন বুয়েট, 2 জন ঢাকা ভার্সিটি, একজন কুয়েট। অস্থির অবস্থা। তো যাই হোক, আমার গুরুর কাছে তো আমি অবশ্যই কৃতজ্ঞ থাকবো সবসময়, বাট আমি আল্লাহর কাছে কৃতজ্ঞ, আমি আমার এই মানসিকতার জন্য অনেক বেশি সাকসেসফুল হয়েছি। সেটা হচ্ছে, হ্যাঁ আমি পারবো, ইনশাল্লাহ আমি পারবো, আমি পারবো, নো আদার অপশন। 45 পাইছি, আমি সেই সময় ব্যাকআপ প্ল্যান বানাইতেছি। আগে আমাকে এই 255 পাইতে হবে, নেক্সট পরীক্ষায় আমাকে 150 পাইতে হবে, নেক্সট পরীক্ষায় 150 পাইতে হবে। সো আমার কথা হচ্ছে, হোয়াট এভার দ্য সিচুয়েশন ইজ, জীবন অনেক বড়, জীবন অনেক বড়। তুমি আজকের তারিখে তোমার কাছে এইচএসসি পরীক্ষা অনেক বেশি গুরুত্বপূর্ণ, অ্যাডমিশন টেস্ট অনেক বেশি গুরুত্বপূর্ণ, এইটাই স্বাভাবিক। তুমি যখন ভার্সিটি লাইফ শেষের দিকে চলে আসবা, তোমার কাছে মনে হবে আমার জন্য মাস্টার্স গুরুত্বপূর্ণ, বা আমি দেশের বাইরে যেতে চাই সেটা গুরুত্বপূর্ণ, বা একটা ভালো চাকরি গুরুত্বপূর্ণ, বা আমি বিসিএস দিতে চাই সেটা গুরুত্বপূর্ণ। সো ধাপে ধাপে আপনার জীবনের গুরুত্বটা পাল্টাবে, গুরুত্বপূর্ণ জিনিসের সংজ্ঞাটা পাল্টাবে। বাট অলওয়েজ প্লিজ বি কনফিডেন্ট। একটাই জিনিস চিন্তা করবেন যেটা আপনি চান, এর বাইরে অন্যটা চিন্তা করবেন না। আল্লাহ আমি এটা চাই, ইনশাল্লাহ আমি এটা করতে পারবো, আমি সর্বোচ্চ চেষ্টা করতেছি, আমাকে চেষ্টা করার তৌফিক দাও, আমি করব ইনশাল্লাহ। লেগে থাকেন এবং করেন। প্লিজ মনের ভিতরে নেগেটিভ চিন্তা ঢুকায়েন না। নেগেটিভ চিন্তা মানে, মানুষ জিতে যায় এবং হেরে যায় অলওয়েজ তার মনের ভিতরে সবার প্রথমে। তুমি জাস্ট একবার যদি নিজেকে ডাউট করো, মনে হয় পারবো না, খুবই খতরনাক জিনিস, খুবই খারাপ জিনিস। তুমি যদি তোমার বন্ধুর সাথে বা মায়ের সাথে বা ভাই বোনের সাথে তুমি যদি এটা শেয়ার করো, দোস্ত আরে ভাই মানে হচ্ছে না রে, আমি তো পারতেছি না,
এই যে তুই বললি, তুই মুখ দিয়ে উচ্চারণ করলি, তোর ব্রেন জিনিসটা প্রসেস করলো, তুই কানে শুনলি এবং আরেকজন মানুষ শুনলো, তুই কিন্তু নেগেটিভিটি ছড়াচ্ছস, তুই নিজের ক্যাপাসিটিটাকে ছোট করতেছস, খাটো করতেছস, তুই তোর পারার সম্ভাবনাটাকে নষ্ট করতেছস। আমি আমার জীবনে এই একটা শিক্ষা পাইছি। আমি জীবনে অনেক শিক্ষা পাইছি। ওফ! তোদেরকে এখন সামনে পাইলে কত ভালো লাগতো। হোয়াটএভার, লাভ ইউ সো মাচ, লাভ ইউ। তো যেটা বলতে চাচ্ছি যে হোয়াটএভার দ্য সিচুয়েশন ইজ, জীবনে আপনি অনেক ভালো থাকেন, অনেক খারাপ থাকেন, অলওয়েজ স্রষ্টার কাছে শুকরিয়া করেন। শুকরিয়া করার অনেক কারণ আছে ভাই, অনেক কারণ আছে। আপনি যেকোনো কারণে শুকরিয়া করতে পারেন। আমি প্রতিদিন সকালে এই কারণে উঠে আল্লাহর কাছে শুকরিয়া করতে পারি যে, "আল্লাহ আমার বাসার ছাদটা বোমা মাইরে কেউ উড়ায় দেয় নাই।" যেটা ঘটতেছে এই মুহূর্তে পৃথিবীতে। বিল্ডিং ভাঙা, ধ্বংসস্তূপের মধ্যে মানুষ রাত কাটাচ্ছে। ঘুমাইছে, বোমা মাইরে উড়ায় দিছে। আমি দেশ, পরিস্থিতি, নাম ঠিকানা নিলাম না। আপনি জানেন, বুঝতেছেন ফিলিস্তিনের কথা বলতেছি। সো হইতেই পারে আপনি অনেক খারাপ সিচুয়েশনে ছিলেন, সেটা আপনি নাই। সো শুকরিয়া করেন আল্লাহর দরবারে, আপনার নিজের স্রষ্টার কাছে, ভগবানের কাছে প্রার্থনা করেন। বলেন, "আল্লাহ আমি অনেক গ্রেটফুল। আমি ভালো আছি। শুকর আলহামদুলিল্লাহ। এবং এরপরে আমার এটা টার্গেট, আমি চেষ্টা করতেছি, আমি ইনশাল্লাহ পারবো।" অন্য কিচ্ছু চিন্তা করবেন না। যদি না পারি তাইলে কি হবে? আরে যদি না পারি সেটা পরেরটা পরে রে বাবা। যতক্ষণ তোর চেষ্টা করার, মনে কর তুই এইখানে যাইতে চাস, এইটা তোর মঞ্জিলে মকসদ, তুই এখানে আসিস, এই পুরা জার্নিতে তুই চিন্তা করবি আমি ইনশাল্লাহ পারবো, আমি ইনশাল্লাহ পারবো, আমি ইনশাল্লাহ পারবো। অন্য কিচ্ছু নাই আমার মাথায়। না পারলেও এটা পরে দেখা যাবে। ঠিক আছে? লাভ ইউ। অনেক গল্প করেছি, ভাল লেগেছে। মনে হচ্ছে একদল অফলাইনের বাচ্চা কাচ্চাকে পড়ালাম। জীবন অনেক সুন্দর, আসো অঙ্ক করি। এনাম ভাই যদি শুনে আমি এখানে একটা অফলাইন ব্যাচ ব্যবস্থা পড়ানোর সিস্টেম করতেছি, এনাম ভাই আমাকে টুকুস করে খেয়ে দিবে। ঠিক আছে? ওকে। চিটাগাং এ কোচিং করতাম, কোন কোচিং এ কোচিং করতাম এগুলো এখন বলে লাভ নাই। এবং সত্যি কথা হচ্ছে 2006 সালে আমি যেই কোচিং সেন্টারের স্টুডেন্ট ছিলাম, সেই কোচিং সেন্টারের এখন অস্তিত্ব নাই। সেই কোচিং সেন্টার বহুত আগে ফুটে গেছে। না, আমি মেডিকেলে পরীক্ষা দেই নাই। আমি খুব খারাপ কাজ করছি। এইটাও আমি প্রায় সময় বলি। কোনদিন জানি এসব ভিডিও আমার মা দেখে ফেলে, বা দেখলেও কিছু বলবে না। আমি মেডিকেল অ্যাডমিশনের ফর্ম তোলার টাকাটা বাসার থেকে তুলে খায় ফেলাইছি বন্ধুদের সাথে। ঠিক আছে? ৳500 না ৳600 ছিল ফর্মের দাম। ওইটা আমি খায় ফেলাইছি। কিচ্ছু করার নাই, জীবন এরকমই। ঠিক আছে? ওকে। মাতৃভূমি চট্টগ্রাম থেকে চলে আসলেন কেন? বুয়েট, বুয়েট। ভাই, ইটস অল অ্যাবাউট বুয়েট। আমি আর কিচ্ছু চিন্তা করি নাই। I have had only one dream, one line, বুয়েট। খুব গল্প হইছে না? হ্যাঁ? চান্স পাবেন না? আসেন অঙ্ক করি। লাল এবং নীল। নীল মানে কি? ব্লু। হ্যাঁ? নীল মানে কি? ব্লু? জীবনেও না। নীল মানে হচ্ছে ইন্ডিগো, লাল হচ্ছে রেড। বর্ণের ক্ষেত্রে ক্রাউন কাঁচ, হুদাই একটা কাঁচের নাম কইছে। প্রতিসরণাঙ্ক, লালের প্রতিসরণাঙ্ক হচ্ছে 1.52, আর ওটা মিউ ভি দিছে। মিউ ভি তো আসলে হবে না, এইটা হওয়া উচিত মিউ অফ আই। যেহেতু ব্লু বলছে আমরা ইন্ডিগো বুঝতেছি, সো এইটা হবে কি? এইটা হবে হচ্ছে মিউ অফ আই। মিউ অফ আই সমান হচ্ছে 1.53। ওই দুই বর্ণের সাপেক্ষে ক্রাউন কাঁচের বিচ্ছুরণ ক্ষমতা নির্ণয় করো। কি বলছে? ওই দুই কাচের সাপেক্ষে বিচ্ছুরণ ক্ষমতা নির্ণয় করতে বলছে। 0.02, 0.019 এই টাইপসের কিছু অ্যান্সার পাচ্ছি। বিজ্ঞ মানুষজন অ্যান্সার দিচ্ছে, তো বাকিদের সাথেও মিলে যাবে আশা করছি। খেয়াল করো আমরা কি বলছিলাম, যখন আমরা মিউ অফ মধ্যরশ্মি চিন্তা করব। সো মিউ অফ মধ্যরশ্মি সমান হচ্ছে মিউ অফ বড় প্লাস
মিউ অফ ছোট ডিভাইডেড বাই হচ্ছে 2। তো এখানে কিন্তু তোমার বেগুনি রং নাই, বেগুনি রং আছে, বেগুনি রং নাই। সো তুমি যদি এখানে চিন্তা করো বেগুনি আর লাল, তাইলে একটু গ্যাঞ্জাম। সো তুমি বড় প্লাস ছোট চিন্তা করো, তাহলে মিউ অফ বড় কত চাইলে লিখতে পারো বা সরাসরি মারো। মিউ অফ ইন্ডিগো হচ্ছে 1.53 প্লাস 1.52 ডিভাইডেড বাই 2। তাইলে এইখান থেকে হচ্ছে একটা ছোট মোটো ভ্যালু আসবে। আর আমরা যদি হচ্ছে বিচ্ছুরণ ক্ষমতা বের করতে চাই, লেখাটা বেশি বড় হয়ে গেছে, একটু ছোট করি। তো আমরা যদি বিচ্ছুরণ ক্ষমতা ডিসপারশন পাওয়ার বের করতে চাই, তাহলে এই বিচ্ছুরণ ক্ষমতা সমান কি আসবে? বিচ্ছুরণ ক্ষমতা সমান আসবে হচ্ছে ওমেগা ইকুয়ালস টু কি আসবে? ওমেগা ইকুয়ালস টু আসবে হচ্ছে, এইখানেও আমি সরাসরি লিখি না, গ্যাঞ্জাম না করি, মিউ অফ বড় মাইনাস মিউ অফ ছোট ডিভাইডেড বাই মিউ অফ মধ্যরশ্মি, মিউ অফ মধ্যরশ্মি মাইনাস 1। ক্যালকুলেশন করলে এখান থেকে অ্যান্সার চলে আসবে। আহনাফ, এটা কি অ্যান্সার দিলি? 1.5। এটা বোধহয় তুই মিউ এর মান বলছিস, 1.5 সামথিং যেটা বলছিস ওটা মিউ এর মান বলছিস। এবং হ্যাঁ, এটার অ্যান্সারটা 0.019। ঠিক আছে, অ্যান্সারটা 0.019 এইরকম কিছু একটাই আসবে, 0.019 সবার কারেক্ট অ্যান্সার। 0.02 লিখলে ভালো, না লিখলেও 0.019 লিখেন। ঠিক আছে, 0.019 লিখেন, কোনো সমস্যা নাই। ঠিক আছে, বাকি অঙ্ক সবগুলাই এরকম, বাকি সবগুলা অঙ্কই এরকম। আমরা আজকে গলীয় তল পড়া শুরু করতে পারছি না, সরি, বাট তারপর একটু দেখে নেন, তারপর একটু দেখে নেন, গলীয় তল আমরা নেক্সট ক্লাসে পড়বো। ঠিক আছে, গলীয় তল আমরা নেক্সট ক্লাসে পড়বো। ঠিক আছে, কোন প্রিজমের প্রতিসরণ কোণ দিয়ে দেওয়া আছে। তো প্রতিসরণ কোণ না, বেসিক্যালি এইটা প্রতিসারক কোণ হওয়ার কথা। এইটা আসলে প্রতিসরণ কোণ না, এইটা একটু মিসলিডিং হয়ে গেছে, একটু খেয়াল করো, একটু খেয়াল করো। প্রতিসরণ কোণ হবে না, এইটা বেসিক্যালি হবে হচ্ছে প্রতিসারক কোণ। এইটা হবে হচ্ছে প্রতিসারক কোণ। দ্যাট মিনস এইটা হচ্ছে আমার প্রিজম কোণ। প্রিজম কোণের ভ্যালু কত? প্রিজম কোণের ভ্যালু হচ্ছে 8 ডিগ্রি। প্রিজম কোণের ভ্যালু হচ্ছে 8 ডিগ্রি। ইউনিট তো নাই বাবু, ইউনিট কেমনে হবে? তুই একই জাতীয় দুইটা রাশির অনুপাত বের করতেছিস না, এইটা হচ্ছে একটা অ্যাঙ্গেল, এইটা হচ্ছে আরেকটা অ্যাঙ্গেল। সো দুইটা অ্যাঙ্গেলের অনুপাত বের করতেছিস, দুইটা কৌণিক বিচ্যুতির অনুপাত। সো মানে অনুপাত, দৈর্ঘ্য বাই দৈর্ঘ্য, কোণ বাই কোণ, আয়তন বাই আয়তন। সো এটার তো কোনো অনুপাত থাকে না, সো অনুপাতের কোনো একক নাই বল। ঠিক আছে, আচ্ছা, লাল বর্ণের, লাল ও নীল বর্ণের জন্য প্রতিসরণাঙ্ক দেওয়া আছে। প্রিজম যেই কৌণিক বিচ্ছুরণ উৎপন্ন করে তা নির্ণয় করো। প্রিজমের উপাদানের বিচ্ছুরণ ক্ষমতা কত? করা যায় নাকি? 0.144 একজন বলেছেন। 0.144 কেমনে আসলো রে বাবু? কিরে আশিক, কিছু বলবি? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, ভেরি গুড, ভেরি গুড। তাহলে আমরা যদি কৌণিক বিচ্ছুরণের মান বাইর করি, দ্যাট মিনস আমরা যদি ডেল্টা বাইর করি, তাইলে ডেল্টা সমান কি হবে? ডেল্টা সমান হবে হচ্ছে, কি কি দেওয়া আছে? ইন্ডিগো আর রেড। তো ইন্ডিগোটা হচ্ছে বেশি, তাহলে মিউ অফ ইন্ডিগো মাইনাস
মিউ অফ রেড ইন্টু এ, তাইলে এইখান থেকে যদি ক্যালকুলেশন করে ফেলি তাহলে এখান থেকে আসবে 1.532 মাইনাস 1.514 ইন্টু 8 ডিগ্রি। সো এইটা ক্যালকুলেশন করলে এইটার ইউনিট বেসিক্যালি ডিগ্রিতে আসবে, কারণ এইটা একটা অ্যাঙ্গেল বুঝাচ্ছে। এইটার ভ্যালুটা বেসিক্যালি অ্যাঙ্গেলটা ডিগ্রিতে আসবে। সো এইটার ভ্যালু কত? এইটার ভ্যালু আসে হচ্ছে 0.144, 0.144 ডিগ্রি। সো এইটা হচ্ছে আমাদের একটা অ্যান্সার, এইটা হচ্ছে আমাদের একটা অ্যান্সার। আর আরেকটা জায়গায় আমাদেরকে কি বাইর করতে বলছে? বিচ্ছুরণ ক্ষমতা। তাহলে ফার্স্টে আমরা বাইর করব কি? ফার্স্টে আমরা বাইর করব হচ্ছে মিউ অফ মধ্যরশ্মি। মধ্যরশ্মির জন্য প্রতিসরণাঙ্কটা বের করব। তাইলে মিউ অফ মধ্যরশ্মি কি হবে? মিউ অফ মধ্যরশ্মি হবে মিউ অফ ইন্ডিগো প্লাস মিউ অফ রেড ডিভাইডেড বাই হচ্ছে 2। তো এই যে মিউ অফ মধ্যরশ্মি পাইছি, তাইলে বিচ্ছুরণ ক্ষমতা সমান কি হবে? বিচ্ছুরণ ক্ষমতা সমান আসবে হচ্ছে দ্যাট মিনস এইটা, দ্যাট মিনস মিউ অফ ইন্ডিগো মাইনাস মিউ অফ রেড ডিভাইডেড বাই মিউ অফ মধ্যরশ্মি -1। এইটা ক্যালকুলেশন করলে অ্যান্সার চলে আসবে তোমরা যেটা বলছিলে 0.034 বা যাই বলো আর কি, 0.034। এই হচ্ছে অ্যান্সার। বুঝতে পারছি? ওই তো 0.43, মানে 0.344 বসান না, সমস্যা নাই। বাচ্চা কাচ্চাদেরকে মারবো আমি। কিউট দেন ভাইয়া, অনেকগুলো বাড়ির কাজ দেন, অনেকগুলো বাড়ির কাজ আমি রেডি করে আনি নাই। আপাতত একটাই বাড়ির কাজ দেখা যাচ্ছে, এটা করিস ছোট করে, যদিও অঙ্কটা খুব ছোট। এটা ছোট করে শেষ করিস, নেক্সট ক্লাসে দেখা হবে। নেক্সট ক্লাসে বেসিক্যালি আমরা গোলীয় তলে আলোর প্রতিসরণ নিয়ে কথাবার্তা শুরু করব। ঠিক আছে? আজকে কয় তারিখ ভাই? 13? 30 তারিখ হয় না কেন? আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ সো মাচ, লাভ ইউ, বাই। নেক্সট ক্লাসে দেখা হবে। বই থেকে একটু পড়ে নিয়েন, আপনাদের প্র্যাকটিস বুক আপলোড হয়ে যাওয়ার কথা, অ্যাপে চেক করেন, না হলে আমি গ্রুপে দিয়ে দিব।